এই ভিডিওতে আমরা বন্ডিং এবং তার সাথে সাথে পোলারিটি, পোলারাইজেশন, ভ্যান ডের ওয়ালস ফোর্স এবং হাইড্রোজেন বন্ড এই টপিকগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। তো প্রথমেই আমরা শুরু করি আমাদের বন্ডিং। বন্ডিং আমাদের নর্মালি হলো তিন ধরনের বন্ড আছে। একটা হলো আমাদের আয়নিক বন্ড, একটা হলো আমাদের কোভ্যালেন্ট বন্ড, তারপরে আছে হলো কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট বন্ড। এগুলো হলো আমাদের বন্ডের ভিতরে পড়ে। এর বাইরেও আমাদের আরেকটা আছে যেটা বন্ড না, কিন্তু ওয়ান টাইপ অফ অ্যাট্রাকশন। এটা হলো বন্ড। এগুলো বন্ড ফর্ম করে, ইলেকট্রন শেয়ারিং করে অথবা ডোনেট করে অথবা কিছু একটা হয় ইলেকট্রনের সাথে সম্পর্কিত, এগুলোকে আমরা বন্ড বলি। আরেকটা যেটা আছে, যেটা আমাদের এই এক্সাম্পলে লাগবে, সেটা হলো হাইড্রোজেন বন্ড। এটা বন্ড বললেও এটা নর্মালি হলো অ্যাট্রাকশন। এটা মেইনলি হলো একটা অ্যাট্রাকশন। এখানে কোনো ইলেকট্রন শেয়ার বা ডোনেশন এগুলো কোনো কিছু হয় না, জাস্ট একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ অ্যাট্রাক্ট হয়। আচ্ছা, আমরা দুইটা এক্সাম্পল দেখব, যে দুইটা এক্সাম্পল নর্মালি এক্সামে দেয়। একটা হলো আমাদের কোশ্চেনটা করে এইভাবে যে হাউ মেনি বন্ডস আর দেয়ার ইন NH4+ আয়ন। আমি এইটা স্ট্রাকচারটাকে তাহলে আমরা বুঝতে পারবো। এন আছে, নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের আচ্ছা আমরা এটা যেহেতু হাইব্রিডাইজেশন শিখছি, আমরা এটা হাইব্রিডাইজেশন দিয়েই করবো, ঠিক আছে। সো NH4+ আয়ন আমাদের স্টেপ বাই স্টেপ আমরা করি। সেন্ট্রাল অ্যাটম নাইট্রোজেন, নাইট্রোজেনের নাম্বার অফ ইলেকট্রন হলো 5টা ছিল, কিন্তু এখানে কিন্তু আমাদের এটা হলো আমাদের নাইট্রোজেন প্লাস। সো আমাদের এখানে 5টা না, আমাদের এখানে 4টা ইলেকট্রন আছে। আমাদের এইখানে নাম্বার অফ অ্যাটমস বন্ডেড উইথ সেন্ট্রাল অ্যাটম হলো 4টা, NH4-এর 4টা হাইড্রোজেন, এবং আমাদের নাম্বার অফ লন পেয়ার ইলেকট্রন কিন্তু 0, কারণ 4টার ভিতরে 4টাই বন্ড হয়ে গেছে। তাহলে আমাদের হাইব্রিডাইজেশন কত? H হলো 4+0, তার মানে হলো 4, এবং এটা হলো sp3 স্ট্রাকচার। সো আমরা এটা আঁকাই আগে। এখানে N আছে, H, 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 এবং এখানে H, ঠিক আছে। এইভাবে আমরা আঁকাইলাম, কিন্তু এটার মানে আমরা এইভাবে করে আমরা বলতাম হলো যে এইখানে ওভারঅল একটা পজিটিভ চার্জ, এরকম করে আগে বলছে, কিন্তু এখন আর ওইভাবে বলবো না, কারণ এইখানে যে বন্ডিংটা হয় বেসিক্যালি এইখানে একটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডটা হয়। এবং এটা কীভাবে ফর্ম করে আমি এটা বলি। প্রথমে যখন NH3 ছিল, যখন আমাদের NH3 ছিল, তখন আমাদের নাইট্রোজেনের এইখানে একটা লন পেয়ার ইলেকট্রন ছিল, রাইট? এই লন পেয়ার ইলেকট্রন ছিল, তারপরে আউটসাইড থেকে একটা হাইড্রোজেন আয়ন আসছে। হাইড্রোজেন আয়নের ক্ষেত্রে, হাইড্রোজেন ক্যাটায়নের ক্ষেত্রে দেখো, হাইড্রোজেনের আউটার শেলে জাস্ট একটা ইলেকট্রন থাকে, এটা হলো আমাদের হাইড্রোজেন। কিন্তু যখন হাইড্রোজেন আয়ন হয়ে যাবে, তখন কিন্তু আউটার শেলে কোনো ইলেকট্রন নাই, জাস্ট একটা প্রোটন। হাইড্রোজেন আয়নকে একটা প্রোটনও বলা যায়, ঠিক আছে। তো যখন একটা প্রোটন আসলো কোনো ইলেকট্রন ছাড়া, তখন যখন এই NH3-এর সাথে বন্ডিংটা করবে, তখন কিন্তু এই নাইট্রোজেনের এই লন পেয়ার ইলেকট্রনটার 2টা ইলেকট্রনই নাইট্রোজেন এই হাইড্রোজেন প্লাস আয়নকে ডোনেট করে দেবে। এটা করলে কীভাবে হবে, কেমন হবে এটা আমি মুভ করে নিই। সো আমাদের এইখানকার আমার যে লন পেয়ার ইলেকট্রন আছে, এটা টোটালি সে একটা বন্ড ফর্মেশনে ডোনেট করে দিবে, ঠিক আছে। সো আমাদের ইন দি এন্ড আমাদের N, এইখানে 3টা হাইড্রোজেন থাকবে, এবং এইখানে একটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড থাকবে। এই 3টা আমাদের অনলি কোভ্যালেন্ট বন্ড, এই 3টা আমাদের শুধু কোভ্যালেন্ট বন্ড, এবং এটা হলো আমাদের কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। তাইলে আমাদের NH4+-এ, ঠিক আছে, এটা এখন এরকম আছে,
এই NH4 প্লাসে তাহলে আমাদের নাম্বার অফ বন্ডিং কয়টা দেখো এখানে কি কি বন্ড আছে একটা আছে হলো শুধু কোভ্যালেন্ট আর একটা আছে হলো কোঅর্ডিনেট কোভ্যালেন্ট তাহলে আমাদের কয় ধরনের বন্ড আছে এখানে আমাদের 2 ধরনের বন্ড আছে আচ্ছা নেক্সট আমরা দেখি যেটা সব থেকে বেশি দেয় সেটা হলো কপার সালফেট পেন্টাহাইড্রেট সো কপার সালফেট পেন্টাহাইড্রেট এই জিনিসটা এটা স্ট্রাকচারটা একটু উইয়ার্ড এটা আসলে হাইব্রিডাইজেশন দিয়ে এটা অনেক করা যায় না আমি আগে স্ট্রাকচারটা আঁকাই তারপর আমি এটার কাহিনি এক্সপ্লেন করি এইখানে আমার কপার থাকে ভিতরে কপার 2+ থাকে হলো ভিতরে ঠিক আছে তার 4 সাইড থেকে 4টা ওয়াটার মলিকিউলের যে অক্সিজেন থাকে খেয়াল করো অক্সিজেনের কিন্তু 2টা লন পেয়ার থাকে এর ভিতরে অক্সিজেন একটা লন পেয়ার এর সাথে একটা ওই যে কমপ্লেক্স আয়নের মতো অমনে কোঅর্ডিনেট একটা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে এখানে একটা এই সাইডে একটা একটা এইদিকে একটা আমি এখন এখানে জাস্ট H2 দিয়ে দিলাম এইখানে একটা H2 এভাবে আমাদের 4টা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড ফর্ম করলো তারপরে যেটা হয় এইখানে একটা ওয়াটার মলিকিউল থাকে কিন্তু এইখানে বন্ডিংটা হয় ডিফারেন্ট এখানে আমি এইভাবে দিব আমি কোনো স্ট্রেট লাইন আঁকাবো না কারণ এইখানে যে বন্ডিংটা হয় সেটা হলো হাইড্রোজেন বন্ডিং ঠিক আছে আমি একটু পরে এক্সপ্লেন করতেছি কিন্তু এখানে আমাদের হাইড্রোজেন বন্ডিংটা হবে নেক্সট আমার এইদিকে সালফেট আয়নটা থাকে সালফেট আয়নটা কীরকম করে থাকে এইভাবে থাকে দেখো এরকম এইখানে যেখানে আমাদের অক্সিজেনের এখানে নেগেটিভ চার্জ আছে অক্সিজেনের এখানে নেগেটিভ চার্জ আছে আচ্ছা এইখানেও আমাদের হাইড্রোজেন বন্ডিংটা থাকে আচ্ছা এখানে আমরা বন্ডিংয়ের জাস্ট আমি একটু কালারটা একটু ডিফারেন্ট করে দিই তাই বোঝা যায় আচ্ছা এটা লাল কালার দিয়ে দিই আচ্ছা এটা লাল যেগুলো কোভ্যালেন্ট বন্ড সেগুলো আমি লাল কালার দিতেছি যেটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট যেমন সাদা কালার হলো আমাদের কোঅর্ডিনেট কোভ্যালেন্ট ঠিক আছে আমাদের লাল কালারটা হলো আমাদের শুধু কোভ্যালেন্ট এবং হলুদ যে ডটগুলো সেটা হলো হাইড্রোজেন বন্ড আচ্ছা নর্মালি আমরা জানি যে কোভ্যালেন্ট এবং কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডটা কীরকম হাইড্রোজেন বন্ড নিয়ে আমরা এখনও ডিসকাশন করিনি আমি এখানে জাস্ট হালকা একটু ডিসকাশন করব নেক্সটে যখন হাইড্রোজেন বন্ডটা বলবো তখন আরও হয়ে যাবে আর কি হাইড্রোজেন বন্ডে যেটা হয় সেটা হলো এই হাইড্রোজেন এবং অক্সিজেনের ভিতরকার ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকার কারণে হাইড্রোজেন এবং অক্সিজেনের ভিতরকার ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকার কারণে অক্সিজেনের যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি বেশি অক্সিজেন এই হাইড্রোজেনের থাইকা ইলেকট্রনগুলো তার দিকে নিয়ে নেবে তার দিকে নিয়ে নেওয়ার ফলে অক্সিজেনের উপরে আমার একটা ডেল নেগেটিভ মানে স্লাইটলি নেগেটিভ চার্জ ডেভেলপ হয় এবং আমার হাইড্রোজেনের উপরে আমার স্লাইটলি পজিটিভ চার্জ ডেভেলপ হয় সিমিলারলি এইখানেও আমার সেম হবে যে এখানে আমার নেগেটিভ চার্জ ডেভেলপ হবে এখানে পজিটিভ চার্জ ডেভেলপ হবে এইখানেও সেম এখানে আমার নেগেটিভ এটা পজিটিভ এটাও পজিটিভ আবার এটা তো নেগেটিভ চার্জ এমনিই আছে ঠিক আছে এমনি এটা নেগেটিভ চার্জ তো এই স্লাইটলি নেগেটিভ এবং পজিটিভ চার্জ ডেভেলপ হওয়ার কারণে আমাদের এইখানে কিন্তু একটা অ্যাট্রাকশন হয় নেগেটিভ এবং পজিটিভের ভিতরে দেখো যেগুলো আমি ডটেড দিছি সেটা অ্যাকচুয়াল বন্ড না সেটা জাস্ট অ্যাট্রাকশন এই অ্যাট্রাকশনগুলো হলো আমাদের হাইড্রোজেন বন্ড এই স্ট্রাকচারটা মনে রাখবা এটা নর্মালি কোশ্চেনে দেয় এবং এটাও বলে যে এখানে কত ধরনের বন্ড আছে দেখো এখানে কত ধরনের বন্ড আছে এখানে কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখি
আচ্ছা, এইটা আবার হাইড্রোজেন বন্ড না, ধরো এটা হাইড্রোজেন বন্ড না, কারণ হলো এটা ফুললি চার্জ, ঠিক আছে। এইখানে যেটা হয় আমাদের দেখো কপার কিন্তু 2+, ঠিক আছে। তার মানে এই ফুল জিনিসটা হলো আমাদের 2+ চার্জ, এবং আমাদের সালফেট আয়নটা আমাদের হলো 2- চার্জ, ঠিক আছে। এইখানে যে বন্ডিংটা হবে সেটা হলো আয়নিক বন্ডিং, আমাদের এইখানে দেখো কত ধরনের বন্ড আছে তাইলে। আচ্ছা, এটা হলো ডটেড লাইন, এটা হলো আয়নিক। তাহলে দেখো আমাদের কোঅর্ডিনেট বন্ড আছে, কোভ্যালেন্ট বন্ড আছে, এই যে কোভ্যালেন্ট বন্ডগুলো, কোঅর্ডিনেট বন্ডগুলো, আমাদের হাইড্রোজেন বন্ডও এক্সিস্ট করতেছে এইখানে, এবং এইখানে আমাদের হলো আয়নিক বন্ড এক্সিস্ট করতেছে। এটা কেন হাইড্রোজেন বন্ড না? কারণ এখানে ফুল চার্জ আছে অক্সিজেনের উপরে, ঠিক আছে। সো আমাদের এখানে টোটাল এই দুইটা স্ট্রাকচারের ভিতরে একটা আয়নিক বন্ড থাকবে, যেটা হলো এটা। তাহলে এই স্ট্রাকচারে আমার টোটাল 4 টাইপের বন্ড আছে। আচ্ছা, সো আমরা বন্ডিং মোটামুটি দেখলাম। আমরা নেক্সটে যাব হলো আমাদের নেক্সট টপিক, পোলারিটি। পোলারিটি কি? পোলারিটি নিয়ে আমরা একটু বলছি, কিন্তু এখন আরও বলি যে আমাদের দুইটা কম্পাউন্ড যখন কোভ্যালেন্ট বন্ড দিয়ে থাকে, কানেক্টেড থাকে, ঠিক আছে। কোভ্যালেন্ট বন্ড আছে দুইটার ভিতরে। কোভ্যালেন্ট বন্ড মানে হলো এখানে ইলেকট্রন শেয়ারে আছে। তার মানে হলো এই পোলারিটিটা আমি এখানে লিখি হলো এটার প্রপার্টিস। এইটা হলো বেসিক্যালি এটা একটা কোভ্যালেন্ট কম্পাউন্ডের প্রপার্টি ফর কোভ্যালেন্ট কম্পাউন্ড, ঠিক আছে। একটা কোভ্যালেন্ট কম্পাউন্ডের প্রপার্টি। এখানে যেটা হয় সেটা হলো দেখো আমাদের এ এর একটা ইলেকট্রোনেগেটিভিটি থাকে এবং বি এর একটা ইলেকট্রোনেগেটিভিটি থাকে, ইলেকট্রোনেগেটিভিটি অফ এ, ইলেকট্রোনেগেটিভিটি অফ বি। এদের ভিতরকার যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা থাকে, সেই ডিফারেন্সের কারণে আমাদের এই যে বন্ডের যে ইলেকট্রনগুলো থাকে, বন্ড পেয়ার ইলেকট্রন, সেই ইলেকট্রনগুলো যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার দিকে মুভ করে। এই মুভ করার কারণে ধরো যে আমার যে এই স্ট্রাকচারটা, আচ্ছা এটা ফুল সিলেক্ট হয়ে গেল না, এটা আচ্ছা সো এটা হলো আমার বন্ড ছিল। আমাদের এই ইলেকট্রন পেয়ারটা কী হবে, এই যে এখানে মধ্যে ছিল, যদি বি এর বেশি হয় এখান থেকে মুভ করে বি এর দিকে চলে যাবে, যদি এ এর বেশি হয় এর দিকে চলে যাবে। ধরো যে এ এর বেশি, তার মানে এই ইলেকট্রন পেয়ারটা এর দিকে গেছে, যাওয়ার ফলে যেটা হবে সেটা হলো এর উপরে একটা পজিটিভ চার্জ ক্রিয়েট হবে। এটা হলো ডেল পজিটিভ, পুরোপুরি পজিটিভ না, পুরোপুরি পজিটিভ হওয়া মানে হলো এই ইলেকট্রনটা এই মানে বি এর একটা ইলেকট্রন ফুল এ নিয়ে নিছে, ঠিক আছে। সরি এটা নেগেটিভ, সো ফুল নিয়ে নিছে, তখন হলো এটা ডেল নেগেটিভ, ঠিক আছে। আর এইখানে যেহেতু এর থেকে চলে গেছে এটা হবে হলো ডেল পজিটিভ, স্লাইটলি এটা পজিটিভ চার্জ জেনারেট করবে। এই যে আমার একটা দেখো পোল ক্রিয়েট হইলো, পোল মানে কি দুইটা অপোজিট চার্জ ক্রিয়েট হইলো, এটাই হলো আমাদের পোলারিটি। আচ্ছা, তো এখানে একটা আছে যে পোলারিটিতে যেটা হয় তোমার কোভ্যালেন্ট ক্যারেক্টার থেকে কোভ্যালেন্ট কম্পাউন্ডের আয়নিক ক্যারেক্টার জেনারেট হচ্ছে। দেখো এই যে এখানে আয়ন ক্রিয়েট হচ্ছে না, একটা স্লাইটলি চার্জ ক্রিয়েট হইতেছে, তার মানে স্লাইটলি আয়নিকের মতো। সো পোলারিটিকে বলে হলো আয়নিক ক্যারেক্টার অফ কোভ্যালেন্ট কম্পাউন্ড, আয়নিক ক্যারেক্টার
অফ কোভ্যালেন্ট কম্পাউন্ড। আচ্ছা, এখন এই পোলারিটির মানে রেঞ্জ আছে, আমরা এখন এই রেঞ্জ সম্পর্কে জানবো যে এই ইলেকট্রোনেগেটিভিটি মানে ডিফারেন্সটার রেঞ্জের উপরে ডিপেন্ড করা এই পোলারিটি কত ধরনের হতে পারে। প্রথম আমরা এখানে রেঞ্জের নিয়ে আমরা ডিসকাশন করব। যদি এমন হয় যে আমাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা 0, তার মানে হলো আমাদের ইলেকট্রোনেগেটিভিটি অফ এ সমান সমান ইলেকট্রোনেগেটিভিটি অফ বি, দুইটার ইলেকট্রোনেগেটিভিটি সেম। তার মানে এটা হলো আমাদের পিওর কোভ্যালেন্ট কম্পাউন্ড, পিওর কোভ্যালেন্ট কম্পাউন্ড। তার মানে হলো আমাদের এ আর বি এর ভিতরে যে ইলেকট্রনগুলো শেয়ার হচ্ছিল, এই যে আমাদের এইখানকার এটা, এই যে ইলেকট্রন পেয়ারটা ছিল সেটা একদম মিডলে থাকবে, যেহেতু দুইটার ফোর্স একদম সেম, আমার এটা একদম মিডলে থাকবে। সো এটা হবে হলো আমাদের একদম পিওর কোভ্যালেন্ট একটা কম্পাউন্ড। নেক্সটে যদি আমরা দেখি যে আমাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা 0.4 থেকে কম হয়, ডিফারেন্সটা 0.4 থেকে কম, তাহলে এটাকে বলবে হলো নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, নন পোলার কোভ্যালেন্ট। এটা পিওর কোভ্যালেন্ট না, কিন্তু পোলারও এখনও হয় নাই, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা এখনও ওই পর্যায়ে যায় নাই, নন পোলার কোভ্যালেন্ট। তার মানে হলো কি হবে, আমাদের এইখানে এখনও পোল ক্রিয়েট হবে না, আমাদের এই যে ইলেকট্রন দুইটা আছে সেটা এইখান থেকে স্লাইটলি মিডল পয়েন্ট থেকে স্লাইটলি এদিকে অথবা স্লাইটলি এদিকে যাবে, কিন্তু এই মুভমেন্টের কারণে আমার এখনও এ আর বি এর উপরে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ পোলারিটি জেনারেট হবে না। সো এই জন্য এটাকে বলবে হলো নন পোলার কোভ্যালেন্ট। নেক্সটে যদি আমার ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা 0.4 থেকে বড় হয়, 0.4 থেকে বড় হয় এবং 1.7 থেকে ছোট হয়, দেখো এটা কিন্তু একটা রেঞ্জ যে এইখানে হলো 0.4, এইখান থেকে আমাদের 0.4 থেকে 1.7, যত এদিকে থাকবে, আচ্ছা এটার নাম আগে বলে নিই, যখন এটা হয় তখন এটাকে বলে হলো পোলার কোভ্যালেন্ট, পোলার কোভ্যালেন্ট। এবং এটার পোলারিটি কিন্তু এই দিকে বাড়ে, মানে যত তার ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বাড়বে তত বেশি সে পোলার হবে। যত এদিকে যাবে, ধরো হচ্ছে 0.6 যদি থাকে সেটা যতটুকু পোলার, 1.4 অথবা 1.5 যদি থাকে সেটা অনেক বেশি পোলার হবে কম্পেয়ার টু দিস ওয়ান, ঠিক আছে। সো এটাকে বলবে হলো পোলার কোভ্যালেন্ট। এখন নেক্সট জিনিস, এটা একটু লাগতে পারে কারণ নর্মালি আমরা এইভাবে পড়ি না, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যদি 1.7 থেকে বড় হয়, ঠিক আছে, 1.7 থেকে অনেক বড়, 1.7 থেকে, আচ্ছা এটা কোনো রেঞ্জ নাই, কিন্তু 1.7 থেকে বড়, আমরা যদি এইভাবে ধরি যে 1.7 থেকে শুরু অ্যান্ড বিয়ন্ড উপরে যাচ্ছে, এই ডিফারেন্সটা বাড়তেছে, তখন আমাদের যে কম্পাউন্ডটা সেটাকে আমরা বলবো হলো আয়নিক কম্পাউন্ড। সেটাকে আমরা কী বলতেছি, আয়নিক কম্পাউন্ড। আমরা নর্মালি আয়নিক কম্পাউন্ডকে আলাদাভাবে পড়ে আসছি যে আয়নিক কম্পাউন্ডে আমাদের ইলেকট্রন শেয়ার হয়, কিন্তু নর্মালি আমাদের প্রথমে বন্ডিংটা হয় হলো কোভ্যালেন্ট, কোভ্যালেন্ট হওয়ার পরে যদি আমাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা এই রেঞ্জের ভিতরে থাকে, 1.7 থেকে বড় হয়, এবং এটা 1.7 থেকে বড় হয় আরও যদি বড় হয়, যেমন 2.9 এরকম যদি হয়, সেটা তত বেশি আয়নিক হবে। সো আয়নিক বন্ডটা আসলে কোভ্যালেন্ট বন্ডেরই একটা স্পেশাল কেস, ঠিক আছে। সো আমাদের যখন 1.7 থেকে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা বড় হবে তখন আমি তাকে বলবো হলো আয়নিক কম্পাউন্ড। সো আমরা দেখলাম হলো যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের রেঞ্জের উপর ডিপেন্ড করে আমার, দেখো প্রথমে আমার শুরু হয়েছিল পিওর কোভ্যালেন্ট দিয়ে, আমরা শুরু করছিলাম
পিওর কোভ্যালেন্ট দিয়ে। নেক্সটে আমাদের এই পিওর কোভ্যালেন্ট দেখো আস্তে আস্তে পোলার হইল, মানে নন পোলার হইল, নন পোলার থেকে পোলার হইল, এবং এক পর্যায়ে যায় আমার আয়নিক হয়ে গেল। এই কোভ্যালেন্টটা এক পর্যায়ে যায় আমার আয়নিক হয়ে গেল, ঠিক আছে, এই পোলারিটির কারণে। পোলারিটি জেনারেট হচ্ছে এই কারণে। তো আমরা এখন দেখবো যে আমাদের ইটা কি, মানে এই যে বললাম যে আয়নিক ক্যারেক্টার অফ কোভ্যালেন্ট কম্পাউন্ড। আয়নিক ক্যারেক্টার আমি কাকে বলতেছি সেটা আমি দেখব, ঠিক আছে। তো এখন আমাদের স্টাডির বিষয় হলো আয়নিক ক্যারেক্টারগুলো কী কী। আয়নিক ক্যারেক্টারের ভিতরে প্রথম আয়নিক ক্যারেক্টার হলো যে আয়নিক যে কম্পাউন্ডগুলো তাদের হাই মেল্টিং পয়েন্ট থাকে, হাই মেল্টিং পয়েন্ট থাকে। কেন? যদি আয়নিক হয় একটা কম্পাউন্ড, তাদের ভিতরকার ইন্টারমলিকুলার ফোর্সটা বেড়ে যায়। আমরা এটা দেখছি, যদি একটা ধরো যে একটা মলিকুল আছে A2, ঠিক আছে, নন পোলার, এখানে A2, তাদের ভিতরে কিন্তু কোনো অ্যাট্রাকশন ফোর্স নাই, ঠিক আছে, কোনো ফোর্স নাই। এই যে এরকম যদি চার্জ থাকতো তখন যেরকম অ্যাট্রাকশন হতো, এখানে কিন্তু জাস্ট ভ্যান ডার ওয়ালস ফোর্স, উইক একটা ভ্যান ডার ওয়ালস ফোর্স মানে কাজ করবে, ঠিক আছে। কিন্তু যদি একটা কম্পাউন্ড খুবই চার্জড হয়, যেমন যদি ধরি যে NaCl, লবণ সলিড আকারে থাকে, এটা কিন্তু আমাদের আয়ন আকারে থাকে, ঠিক আছে। আয়ন আকারে থাকার কারণে আমাদের এদের ভিতরকার ফোর্সটা খুবই স্ট্রং হয়। এটা আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, যেটা খুবই স্ট্রং বন্ড। এই জন্য এদের মেল্টিং পয়েন্ট হাই হয়, এদের বয়লিং পয়েন্টও হাই বয়লিং পয়েন্ট। তার সাথে সাথে এদের সলিউবিলিটিও হাই হয়। সলিউবিলিটি কি? একটা সলিউশনে মানে কি বলবো, সলিউবল হওয়ার যে প্রপার্টি সেটা হলো সলিউবিলিটি। হাই সলিউবিলিটি ইন পোলার কম্পাউন্ড, পোলার সলভেন্ট। একটা সলভেন্ট যদি পোলার হয়, যেমন ওয়াটার একটা পোলার সলভেন্ট, এই সলভেন্টে সেইটার সলিউবিলিটি বেশি হবে এবং এটার সলিউবিলিটি নন পোলারে কমে যাবে। লো সলিউবিলিটি ইন নন পোলার সলভেন্ট। নন পোলার সলভেন্ট যেমন ধরি আমি CCl4, ঠিক আছে, অথবা ক্লোরোফর্ম CCl3, এগুলো কিন্তু নন পোলার সলভেন্ট, এগুলাতে তাদের সলিউবিলিটি কমে যাবে। তো এইগুলা নর্মালি এই ক্যারেক্টারগুলো আমি বলবো, ঠিক আছে, যে আমাদের যদি একটা কম্পাউন্ড বেশি আয়নিক হয়, আমরা কিন্তু পোলারিটি দিয়ে সেটাই দেখতেছি যে কত বেশি আয়নিক হচ্ছে। ইলেকট্রোনেগেটিভিটি রেঞ্জ দিয়ে আমরা এটাই বের করতেছি যে কত বেশি হচ্ছে, কী বলে, আয়নিক হচ্ছে একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। সো যত বেশি আয়নিক হবে তার এই প্রপার্টিগুলো তত বেশি হবে। মেল্টিং পয়েন্ট বেশি হবে, বয়লিং পয়েন্ট বেশি হবে, সলিউবিলিটি বেশি হবে পোলার সলভেন্টে, আবার যে নন পোলার সলভেন্টে এদের সলিউবিলিটি কমে যাবে। এই চারটে প্রপার্টি, ঠিক আছে। এখন একটা কোশ্চেন করব, এই কোশ্চেনটা আমরা এই পোলারিটি দিয়ে অ্যান্সার করব, ঠিক আছে। কোশ্চেনটা হলো যে আমাদের H2O পানি, সেটা কিন্তু মানে নর্মাল স্টেট এটা কিন্তু লিকুইড, কিন্তু H2O সেম গ্রুপেরই আমাদের হাইড্রাইড সালফারের H2S, সেটা কিন্তু গ্যাস। এটা কেন হয়? দেখো যে আমাদের H2O যে আছে সেখানে আমাদের পোলারিটিটা কীরকম, আমাদের ইলেকট্রোনেগেটিভিটি অফ অক্সিজেন হলো আমার 3.5, হ্যাঁ 3.5, আর হাইড্রোজেনের হলো আমার 2.1। সো আমাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা এখানে হলো, ডিফারেন্সটা হলো 1.4। দেখো অনেক বেশি, এটা কিন্তু এই রেঞ্জে পড়ে। দেখো
পোলার কোভ্যালেন্ট এই রেঞ্জে পড়তেছে, তার মানে এটা একটা পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড ওয়াটারটা। কিন্তু H2S এর ক্ষেত্রে দেখি আমাদের সালফারের ইলেকট্রোনেগেটিভিটি হলো আমাদের 2.5 এবং আমাদের হাইড্রোজেনের হলো 2.1। সো আমাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা এখানে কত? 0.4 কিন্তু দেখো আমাদের নন পোলার, এখানে 0.4 এখানেও আছে, বাট মানে এটা খুবই লো, এখান থেকে শুরু হয়, প্রথমে অল্প একটু পোলার হয়, আস্তে 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 বেশি পোলার হয়। সো আমরা 0.4কে আমরা অনেকটা নন পোলারই ধরতে পারি, এমনকি অনেক জায়গায় আমরা 0.6কেও নন পোলার ধরবো, কারণ এটার পোলারিটি এত লো যে আসলে নন পোলারই বলা যায়। সো আমাদের এখানে H2S কি একটা নন পোলার কম্পাউন্ড, ঠিক আছে? তার মানে আমাদের আয়নিক প্রপার্টি কোথায় বেশি দেখো। আচ্ছা, আগে পোলারিটিটা লিখি যে পোলারিটি কোথায় বেশি। পোলারিটির অর্ডারটা যদি লিখি, আমাদের H2O এটার পোলারিটি H2S এর থেকে বেশি হবে। তার মানে পোলারিটি যেখানে বেশি হবে সেইখানে আমাদের আয়নিক প্রপার্টিটাও বেশি হবে। আয়নিক প্রপার্টিটা কোথায় বেশি তাইলে? ওয়াটারে H2S এর তুলনায় বেশি হবে। এবং আয়নিক প্রপার্টি বেশি হওয়া মানে কি, আমাদের যে এইখানে যে যতগুলা আয়নিক প্রপার্টি দেখলাম, হাই মেল্টিং পয়েন্ট, হাই বয়লিং পয়েন্ট, হাই সলিবিলিটি ইন পোলার সলভেন্ট এবং লো সলিবিলিটি ইন নন পোলার সলভেন্ট, এগুলো কিন্তু আমাদের ওয়াটারের এটার থেকে বেশি হবে, ঠিক আছে? সো আমাদের যখন কোশ্চেন করবে যে ওয়াটার এবং এইটা দিয়ে বলবে যে কোনটার সলিবিলিটি ওয়াটারের ভিতরে বেশি, অথবা CCl4 ভিতর বেশি, অথবা বয়লিং পয়েন্ট বেশি, মেল্টিং পয়েন্ট বেশি, তখন কিন্তু আমরা এই লজিক দিয়ে আমরা হলো এগুলো সলভ করব। এখন আমরা দেখব যে একটা মলিকুলার স্ট্রাকচারটা তার পোলারিটির উপরে কি ইফেক্ট ফেলায়, ঠিক আছে? এখানে আমরা লিখছি হলো যে পোলারিটি ডিপেন্ডস অন দি স্ট্রাকচার অফ মলিকিউল। এটা একদম সত্যি কথা। তোমার ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা বেশি হওয়ার কারণে, বেশি হলেও যদি স্ট্রাকচারটা অন্যরকম হয় আমার পোলারিটি থাকবে না। আমি দুইটা এক্সাম্পল দেব, একটা হলো আমাদের অ্যামোনিয়া এবং আরেকটা হলো আমাদের কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? অ্যামোনিয়ার স্ট্রাকচারটা যদি আমি আঁকাই, অ্যামোনিয়ার স্ট্রাকচারটা হলো এরকম, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। আমাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা, আমাদের নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হলো 3.0 এবং হাইড্রোজেনের হলো 2.1। সো আমাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স এখানে হলো 0.9, যেটা কিন্তু আমাদের পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ডের ভিতরে পড়ে। পোলার কোভ্যালেন্ট, এইখানে আমরা পোলারিটিকে একটা ফোর্সের মতো, একটা ভেক্টরের মতো আমরা কল্পনা করবো, ঠিক আছে? দেখো আমাদের পোলারিটি কোন দিক থেকে কোন দিকে, হাইড্রোজেন থেকে নাইট্রোজেনের দিকে, কারণ নাইট্রোজেনের পোলারিটি বেশি, ঠিক আছে? সো আমরা এটাকে ধরবো হলো এইভাবে যে এইখান থেকে এই দিকে যাচ্ছে, এরকম করে আমরা দেখব, ঠিক আছে? এই দিক থেকে এইদিকে যাচ্ছে, আমাদের এইখানেও এরকম, আমাদের এইখানেও এরকম। আমরা এখানে চিন্তা ভাবনা করবোই হলো ভেক্টরের মতো, ঠিক আছে? তাহলে আমাদের নেট যে পোলারিটিটা সেটা কোন দিকে? যখন তিনটা ফোর্স এরকম করে কাজ করে, এরকম করে ইমাজিন করা হার্ড, কিন্তু এইটাকে যদি আমরা টেইলগুলো একসাথে করে দিই, তাহলে দেখো একটা এদিকে যাবে, একটা এদিকে যাবে, আর একটা এদিকে যাবে। এটাকে জাস্ট আমি এটাকে উপরের দিকে তুলছি, এটা এদিকে নিচ্ছি এবং এটা উপরে তুলছি, মানে টেইলগুলো একসাথে করছি আর কি। সো দেখো আমাদের নেট পোলারিটিটা কিন্তু হলো এই দিকে হয়। সো আমাদের নেট পোলারিটিটা এই তিনটার সামেশন হয়, ভেক্টর সামেশন হইলে আমাদের নেট পোলারিটিটা আগেকার যে ইনিশিয়াল পোলারিটি ছিল সেটার থেকে বেশি হয়ে যায়। তার মানে এটা যতটুকু পোলার আমরা কল্পনা করছিলাম যে 0.9-এ, আমাদের কিন্তু তখনও অত মানে 1.7-এর অত কাছে যায় নাই, কিন্তু এই নেট ইফেক্টের জন্য এটা খুবই হাইলি পোলার একটা কম্পাউন্ড, হাইলি পোলার একটা কম্পাউন্ড। এই নেট মানে স্ট্রাকচারের উপরে, স্ট্রাকচারটার জন্য এখানে একটা নেট ইফেক্ট তৈরি হয়েছে, যার জন্য এটা শুধু পোলার ছিল, যেখানে আমাদের রেঞ্জ ছিল হলো 0.4 থেকে 1.7, আমাদের এখনও অত দূর যাই নাই, জাস্ট 0.9 ডিফারেন্স, কিন্তু তাও এই
রেজাল্টেন্ট ইফেক্টের কারণে আমাদের এই কম্পাউন্ডটা খুবই পোলার, হাইলি পোলার একটা কম্পাউন্ড। আরেকটা হলো আমাদের CO2 এর স্ট্রাকচারটা হলো এরকম। আমাদের কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি হলো 2.5 এবং আমাদের অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হলো 3.5। ঠিক আছে, দেখো আমাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স এখানে কত, এখানে আমাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হলো 1.0। দেখো এইখানে ছিল 0.9, এখানে হলো 1.0, বেশি কিন্তু এইখানে। কিন্তু যদি আমি ইলেকট্রোনেগেটিভিটির পুলটা এখানে আঁকাই, যে আমাদের কার্বন থেকে অক্সিজেনের দিকে পুল হচ্ছে, আবার কার্বন থেকে অক্সিজেনের দিকে পুল হচ্ছে। ঠিক আছে, এটা যদি আমরা রেজাল্টেন্ট হিসেবে দেখি, যে এইদিকে একটা ফোর্স, এইদিকে একটা ফোর্স, এবং দুইটা সেম ফোর্স, কারণ মানে এলিমেন্টগুলো সেম। ঠিক আছে, সেম ম্যাগনিটিউডের ফোর্স দুই দিকে যাচ্ছে, তাহলে আমাদের নেট ইফেক্টটা কী হয়? নেট ইফেক্ট হয় হলো, যেহেতু দুইটা অপোজিট দিকে পুল করতেছে, আমাদের নেট পোলারিটি এখানে 0, নেট পোলারিটি এখানে 0। এই স্ট্রাকচারের জন্য, জাস্ট স্ট্রাকচারের জন্য কার্বন ডাইঅক্সাইডের দুইটা অ্যাটমের ভিতরকার ইলেকট্রোনেগেটিভিটি এইখানকার তুলনায় বেশি হলেও জাস্ট স্ট্রাকচারের জন্য আমাদের এই কম্পাউন্ডটা একদম কোনো পোলারই না, একদম ফুল নন পোলার, একটা নন পোলার কম্পাউন্ড। ঠিক আছে, নন পোলার কম্পাউন্ড, এবং আমাদের কোনো পোলারিটি নাই এখানে, নো পোলারিটি, কোনো পোলারিটি এখানে থাকে না। ঠিক আছে, তো এই হলো আমাদের পোলারিটির ইটা স্ট্রাকচার অফ মলিকিউলের উপরে কীভাবে ডিপেন্ড করে সেইটা। নেক্সটে আমরা যেটা নিয়ে কথা বলবো, পোলারিটি আমরা পড়লাম, এখন আমরা পড়বো হলো পোলারাইজেশন। পোলারাইজেশন জিনিসটা একদম পোলারিটির ধরা যায় কাইন্ড অফ অপোজিট। আমি এক্সপ্লেন করি যে পোলারাইজেশন কী হয়। তার আগে একটা জিনিস বলি, যে এই জিনিসটা হলো ফর আয়নিক কম্পাউন্ড। পোলারাইজেশন হয় হলো আয়নিক কম্পাউন্ডে। এবং আমি আরেকটা জিনিস বলি, সেটা হলো যে আমাদের পোলারিটির এইটা কী ছিল, যে আয়নিক ক্যারেক্টার অফ কোভ্যালেন্ট কম্পাউন্ড। পোলারাইজেশন হলো কোভ্যালেন্ট ক্যারেক্টার অফ আয়নিক কম্পাউন্ড। আমাদের আয়নিক কম্পাউন্ডটা কীভাবে কোভ্যালেন্ট ক্যারেক্টার শো করে? কোভ্যালেন্ট ক্যারেক্টার শো করা মানে আয়নিক ক্যারেক্টার কম করে শো করানো, মানে যে আমাদের যে আয়নিক ক্যারেক্টারগুলো ছিল সেগুলো আমাদের কম করে শো করবে। ঠিক আছে, সো একটা কম্পাউন্ড যত বেশি পোলারাইজড, তার আয়নিক ক্যারেক্টার তত কম। আচ্ছা, এখন পোলারাইজেশনে এটা কিভাবে হয়? আমরা পোলারিটি এক্সপ্লেন করছি হলো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের কারণ, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স দিয়ে। এইখানে আমরা এক্সপ্লেনেশনটা দিব হলো নিউক্লিয়ার চার্জ, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ দিয়ে। ঠিক আছে, এখানে কি হয় সেটা হলো যে যদি ধরো যে এখানে একটা মেটাল আছে এবং ছোট মেটাল, ঠিক আছে, ছোট মেটাল আছে, ছোট মেটালের সাইজটা ছোট, এবং এইখানে আমার একটা নন মেটাল আছে, সাইজটা বড়। মেটালের চার্জটা কিন্তু পজিটিভ থাকে, নর্মালি পজিটিভ চার্জ থাকে, মানে এটা আসলে এমনি দেখানো ঠিক না, কিন্তু মেটাল নর্মালি কি পজিটিভ চার্জ হয় না, সো পজিটিভ চার্জ থাকে, এবং যে নন মেটাল অ্যানায়ন হিসেবে থাকে। যেটা হয় সেটা হলো এই মেটালের যে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসটা আমাদের যে আউটার শেল অফ ইলেকট্রন থাকে আমাদের অ্যানায়নের, সেই নিউক্লিয়াসটা অ্যানায়নের উপর অ্যানায়নের আউটার শেলের উপর ইফেক্ট করে আমাদের এই যে আউটার শেলটা এটা বাঁকায় ফেলে কীভাবে? এরকম হয়ে যায়। আচ্ছা, সার্কেল হয়ে গেল না? আচ্ছা, তো আমাদের ছিল হলো গোল, পরে আমাদের এরকম ডিমের মতো হয়ে যায়,
মেটালের ইটা এরকমই থাকে, নিউক্লিয়াসটা হালকা একটু এরকম হইতে পারে। কিন্তু আমাদের অ্যানায়নের এই ইলেকট্রন ক্লাউডটা এটা বেন্ড হয়ে যায় এই মেটালের নিউক্লিয়াসের অ্যাট্রাকশনের জন্য। যখন আমাদের ইলেকট্রন ক্লাউডগুলো এরকম হয়ে যাবে, তার মানে হলো শেয়ার হওয়ার প্রবাবিলিটি বেড়ে যায়। ঠিক আছে, ইলেকট্রন ক্লাউড শেয়ার হওয়ার প্রবাবিলিটি বেড়ে যায়। এই কারণে কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ করে। আমাদের এটা প্রথমে ছিল একটা আয়নিক কম্পাউন্ড, কিন্তু তারপরে এই অ্যাট্রাকশনের কারণে নিউক্লিয়াস এই ইলেকট্রন ক্লাউডকে বেন্ড করে ফেলার কারণে আমাদের কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ করে। ঠিক আছে, এখন আমি এই পোলারাইজেশন আবার স্টেপ কতগুলো টাইপ যে কী হইতে পারে। প্রথম যেটা হইতে পারে যে আমাদের কোনো ডিফরমেশন হয় নাই। ঠিক আছে, আমাদের এইখানে একটা পজিটিভ চার্জ ছিল, এখানে একটা নেগেটিভ চার্জ ছিল, আমাদের যেরকম ছিল সেরকমই আছে। সো আমরা এটাকে বলবো হলো পিওরলি আয়নিক এরকম আছে। ঠিক আছে, নেক্সট যেটা হইতে পারে সেটা হলো এই স্টেপ। এটা যদি আমি ফার্স্ট ধরি, এটা হলো আমার সেকেন্ড, যে আমাদের এটার কারণে আমার এটা বেন্ড হয়ে গেছে, হালকা একটু বেন্ড হয়ে গেছে। সো এটাকে আমরা বলি হলো পার্শিয়াল কোভ্যালেন্ট। আমাদের কোভ্যালেন্ট ক্যারেক্টার দেখা গেছে, কিন্তু ফুল না, পার্শিয়ালি কোভ্যালেন্ট ক্যারেক্টার দেখা গেছে। তারপরে যেটা হয় যে এটা এতটাই ডিফরমেশন হয়ে যায় যে আমার ইলেকট্রন ক্লাউডগুলো শেয়ার হয়ে যায়। ঠিক আছে, ইলেকট্রন ক্লাউড এটা ছিল এটা ডিফিউজ হয়, ঠিক আছে, এরকম করে ডিফিউজ হয়, এরকম একটা স্ট্রাকচার হয়ে যায়। সো এটাকে আমরা বলি হলো, এটা যখন হয় তখন আমরা বলি হলো এখনও কিন্তু পুরোপুরি হয় নাই, এখানে এখনও পোলারিটি হালকা হলেও আছে। এটা হলো আমার পার্শিয়ালি পজিটিভ, এটা আমার এখন পার্শিয়ালি নেগেটিভ আছে। এটাকে আমরা বলি হলো পোলার কোভ্যালেন্ট, যেটা আমরা কিছুক্ষণ আগেও দেখে আসছি। পোলার কোভ্যালেন্টটা এটা হলো আমাদের পোলার কোভ্যালেন্ট হয় যখন আমাদের ইলেকট্রন ক্লাউডটা শেয়ার হয়, কিন্তু এখনও হালকা চার্জের পোলারিটি এখনও আছে, পোলার কোভ্যালেন্ট। তারপরে যেটা হয় যে ধরো যে এইটা এতটাই ডিফরমেশন হয়ে যায় যে দুইটার ডিফরমেশন একদম সেম। ঠিক আছে, আমাদের কোনো পোল থাকে না, ডিরেক্ট এরকম হয়ে যায়, তখন আমরা বলি হলো এটা পিওর কোভ্যালেন্ট। তো এই হলো আমাদের মেটালের নিউক্লিয়াসটার নিউক্লিয়ার চার্জের ডেন্সিটি বেশি হওয়ার কারণে আমাদের ইলেকট্রন ক্লাউডটা বড় অ্যানায়ন কেন? কারণ আমাদের এই নিউক্লিয়াস থেকে এইটা অনেক দূরে হওয়ার কারণে এটা সহজেই ডিফর্ম হইতে পারে। এই ডিফর্ম হওয়ার কারণে আমাদের এইখানে একটা কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ হয়। এটাই হলো আমাদের পোলারাইজেশন। এখন পোলারাইজেশন একটা কম্পাউন্ড কতটুকু হইল সেটা মেজার করার জন্য আমাদের একটা রুল আছে, সেই রুলটা হলো ফাজন্স রুল। ফাজন্স রুলটা কী বলে যে পোলারাইজেশন বেশি হবে কোন কেসে, পোলারাইজেশন হায়ার হবে কখন যখন আমাদের চার্জ অফ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন এটা যখন হাই হবে। তার মানে হলো আমাদের নিউক্লিয়াস আছে, মেটালের নিউক্লিয়াস, এইখানে চার্জ বেশি, আমাদের এইখানে অ্যানায়নের আউটসাইডে ইলেকট্রনের চার্জ বেশি, এক্সট্রা ইলেকট্রন আছে। যখন চার্জ বেশি হবে তখন এই অ্যাট্রাকশনটা নিউক্লিয়াস এই আউটার শেল অফ ইলেকট্রন যেটা আছে সেটাকে তত বেশি ডিফর্ম করতে পারবে, তার মানে পোলারাইজেশন এইখানে বেশি হবে। নেক্সট হলো যে যদি ক্যাটায়ন সাইজ স্মলার হয়, ক্যাটায়ন সাইজ স্মলার হলে হলো দেখো যে তোমার চার্জ সেম, এখন যত ছোট ক্যাটায়ন হবে
তার কিন্তু চার্জ ডেন্সিটি বেশি, এই সেম পরিমাণ চার্জ এইখানেও আছে কিন্তু তার চার্জ ডেন্সিটি বেশি, এই জন্যে সে এই অ্যানায়নের ক্লাউডকে তত বেশি আরও বেশি সে ডিফর্ম করতে পারবে। নেক্সট হলো যে অ্যানায়ন সাইজ লার্জার। দেখো ধরো যে আমার সেমই আছে সাইজটা, ক্যাটায়নের সাইজ সেমই আছে কিন্তু অ্যানায়নের সাইজ অনেক বড় হয়ে গেছে, অ্যানায়নের সাইজ অনেক বড় হয়ে গেছে, এখানে ওভারল্যাপ করতেছে, কিন্তু ধরো যে অ্যানায়নের সাইজ অনেক বড় হয়ে গেছে, এর তুলনায় অনেক বড় হয়ে গেছে। অনেক বড় হওয়ার কারণে যেটা হয় যে এই ইলেকট্রন ক্লাউডটা এই নিউক্লিয়াস থেকে অনেক বেশি দূরে থাকে, দূরে থাকার কারণে আমাদের এই দুইটার ভিতরে নিউক্লিয়াস এবং আউটার শেল অফ ইলেকট্রনের ভিতরে অ্যাট্রাকশন ফোর্সটা অতটুকু হয় না, যার কারণে এই নিউক্লিয়াসটা আমাদের এই পজিটিভ চার্জটা একে সহজেই ডিফর্ম করতে পারে। সেজন্য আমাদের অ্যানায়নের সাইজ যদি বড় হয়, লার্জার হয়, তাহলে আমাদের পোলারাইজেশন হায়ার হবে। নেক্সট হলো যদি আমাদের ডি অরবিটালের মেটাল থাকে, ডি অরবিটালের মেটাল যদি থাকে, তাদের যদি চার্জ সেমও থাকে, তাও ডি অরবিটালের মেটালটা অ্যানায়নকে আরও বেশি পোলারাইজ করতে পারে। মেটালস পোলারাইজ higher than s or p orbital metals. এখন আমরা এক্সাম্পল দেখি। প্রথমে ধরো আমাদের দুইটা কম্পাউন্ড আছে, বলতে হলো যে কোনটাতে পোলারাইজেশন বেশি, কোনটাতে পোলারাইজেশন বেশি। আচ্ছা দেখো যে আমাদের সবগুলোতে আমরা এই ফ্যাক্টরগুলো সবগুলো দেখব, এখানে যতগুলো ফ্যাক্টর আছে সবগুলো ফ্যাক্টর আমরা হলো আইডেন্টিফাই করব এবং দেখব যে কোনটাতে ডিফারেন্স পাওয়া যায়। দেখো প্রথম যে এটা ক্যাটায়ন কিন্তু চার্জ অফ ক্যাটায়ন এবং অ্যানায়ন সব জায়গাতেই প্লাস মাইনাস ওয়ান, আচ্ছা ধরো প্লাস মাইনাস ওয়ান না ডিফারেন্স, আমাদের ক্যাটায়নের চার্জ এখানে +1, এখানে ক্যাটায়নের চার্জ হলো +2, ক্যাটায়নের চার্জ হলো +3, অ্যানায়নের চার্জ সেম, অ্যানায়ন এখানে -1, এখানে -1, এখানে -1, কারণ সবগুলোতেই ক্লোরিন আছে, কিন্তু ক্যাটায়নের চার্জ ডিফারেন্স হচ্ছে, ঠিক আছে, +3, +2, +1। তারপরেরগুলো দেখো, এখন তারপরের ফ্যাক্টরগুলো আমি নাও দেখতে পারি কারণ এটা আমার ফার্স্ট ফ্যাক্টর, যেহেতু আমাদের ক্যাটায়নের চার্জ ডিফারেন্স, এই কারণে আমরা বলতেই পারি যে আমাদের যে পোলারাইজেশনের যে অর্ডারটা, পোলারাইজেশন অর্ডার কি বলে যে আমাদের চার্জ যত বেশি হবে পোলারাইজেশন তত বেশি হবে, তার মানে আমাদের AlCl3 এর পোলারাইজেশন MgCl2 এর থেকে বেশি হবে, কারণ এখানে আমাদের ক্যাটায়নের চার্জ বেশি, এবং আমাদের NaCl এর থেকে বেশি হবে, তার মানে আমার AlClটা বেশি পোলারাইজড কম্পেয়ার টু দিস টু। পোলারাইজেশন বেশি হওয়ার ইফেক্টটা কী, প্রভাবটা কী পড়ে, সেটা হলো কোভ্যালেন্ট ক্যারেক্টার বেড়ে যায়। কোভ্যালেন্ট ক্যারেক্টারের অর্ডার যদি লিখি তাহলে এই সেম অর্ডার হবে, মানে আমার এই কম্পাউন্ডটা AlCl3টা বেশি কোভ্যালেন্ট হবে কম্পেয়ার টু MgCl2, এবং এইটা বেশি কোভ্যালেন্ট হবে কম্পেয়ার টু NaCl। আর কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হওয়ার জন্য ইফেক্ট কী পড়ে, আমরা হলো এই যে দেখে আসছি একটু আগে যে কী হয়, আমাদের মেল্টিং পয়েন্ট কমে যাবে, মেল্টিং পয়েন্টের অর্ডার হবে হলো উল্টা, কারণ মেল্টিং পয়েন্ট বেশি কোথায় হয়, যেটা আয়নিক বেশি, আর এগুলোর ভিতরে আয়নিক কোনটা বেশি, এটা কিন্তু আয়নিক বেশি, কারণ এগুলো কোভ্যালেন্ট বেশি, এটা কোভ্যালেন্ট বেশি, এটা কোভ্যালেন্ট বেশি, সব থেকে বেশি আয়নিক হলো এটা, তাহলে মেল্টিং পয়েন্টের অর্ডার হবে তার উল্টা, যে NaCl এর সব থেকে বেশি, দেন MgCl2, দেন AlCl3, এবং সিমিলারলি আর যত আয়নিক ক্যারেক্টারগুলো আছে, বয়লিং পয়েন্ট অথবা সলিউবিলিটি ইন পোলার সলভেন্ট, এগুলো সবের অর্ডারই এটাই হবে, কারণ এগুলো হলো আয়নিক ক্যারেক্টার, যত বেশি আয়নিক হবে এই ক্যারেক্টারগুলো তত বেশি হবে।
যেহেতু এটা কোভ্যালেন্ট বেশি, সো আমাদের এইগুলোর এই আয়নিক ক্যারেক্টারগুলো কম হবে। আচ্ছা, নেক্সট এক্সাম্পলে যাই আমরা। আমাদের আছে হলো লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইড। আমাদের ফার্স্ট যে ফ্যাক্টরটা ছিল চার্জের উপর বেস করা, চার্জ। দেখো চার্জ কিন্তু এখানে সেম, এখানেও +1, এখানেও +1, এখানেও +1, এখানেও -1, এখানেও -1, এখানেও -1, মানে হলো ক্যাটায়নের চার্জগুলো লিখছি, অ্যানায়নের চার্জগুলো লিখছি, সব কিন্তু সেম। সেম হওয়ার কারণে আমরা একটু খেয়াল করে দেখি, আমরা এখন সেকেন্ড ফ্যাক্টরটা কনসিডার করব। সেকেন্ড ফ্যাক্টর কী ছিল? ক্যাটায়নের সাইজ স্মলার হইতে হবে। সো আমরা এখন ক্যাটায়নের সাইজ নিয়ে কথা বলবো। ক্যাটায়ন সাইজ, দেখো এইটা হলো লিথিয়াম হলো আমার একটা সেকেন্ড পিরিয়ডের এলিমেন্ট, এনে সোডিয়াম হলো আমাদের থার্ড পিরিয়ডের এলিমেন্ট এবং পটাশিয়াম হলো আমাদের ফোর্থ পিরিয়ডের এলিমেন্ট। এটা হওয়ার কারণে আমাদের লিথিয়ামের সাইজটা সব থেকে ছোটো, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম। আমরা দেখছি যে যত সাইজ ছোট হবে সেটার পোলারাইজেশন তত বেশি হবে। পোলারাইজেশন অফ, তাইলে লিথিয়াম ক্লোরাইড সব থেকে বেশি হবে, কারণ এটার ক্যাটায়ন সাইজ সব থেকে কম। সো লিথিয়াম ক্লোরাইডের সব থেকে বেশি পোলারাইজেশন। নেক্সটে হলো সোডিয়াম ক্লোরাইড, নেক্সটে হলো পটাশিয়াম ক্লোরাইড। পোলারাইজেশনের অর্ডার হলো এটা। তাহলে আমাদের কোভ্যালেন্ট ক্যারেক্টারের অর্ডার কি? কোভ্যালেন্ট ক্যারেক্টার, আমাদের পোলারাইজেশন যত বেশি হবে কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি বাড়বে। তার মানে আমাদের কোভ্যালেন্ট ক্যারেক্টারের অর্ডারও এইটাই। তাহলে আমাদের আয়নিক ক্যারেক্টারের অর্ডার কি? আয়নিক ক্যারেক্টার আমি চারটার বদলে আমি জাস্ট আয়নিক ক্যারেক্টারটা লিখতেছি, কারণ এইটা যা হবে আমাদের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, সলিউবিলিটি সবই সেমই হবে। যত বেশি কোভ্যালেন্ট তত কম আয়নিক, তার মানে আমাদের আয়নিক ক্যারেক্টারের এইটা হলো অর্ডারটা হলো এইরকম। তার মানে যদি বলে যে মেল্টিং পয়েন্ট কার বেশি, মেল্টিং পয়েন্ট এইটার বেশি, তারপরে বয়লিং পয়েন্টও কেসিএলের বেশি, সলিউবিলিটি ইন পোলার সলভেন্ট কেসিএলের বেশি কম্পেয়ার টু দিস টু। ওকে, আমরা নেক্সট এক্সাম্পল যাই। তারপরে আমাদের আছে হলো NaCl, NaBr এবং NaI। দেখো আমাদের ফার্স্টে ছিল হলো চার্জ নিয়ে কাহিনী, ঠিক আছে? চার্জ, দেখো চার্জ কিন্তু সেম, +1 -1 +1 -1 +1 -1, চার্জ সেম। তারপরে ছিল হলো সাইজ অফ ক্যাটায়ন, দেখো সবগুলোতেই আমার হলো সোডিয়াম, তার মানে আমাদের সাইজ অফ ক্যাটায়নের কোনো ডিফারেন্স নাই। সো নেক্সটে আমরা যাবো হলো সাইজ অফ অ্যানায়ন কী বলে। অ্যানায়নের সাইজ যদি কল্পনা করি, দেখো এখানে আমার আছে ক্লোরিন, এখানে হলো আমার ব্রোমিন, এখানে হলো আমার আয়োডিন। আমার ক্লোরিন হলো আমার থার্ড পিরিয়ডের, ব্রোমিন হলো আমার ফোর্থ পিরিয়ডের এবং আয়োডিন হলো আমার ফিফথ পিরিয়ডের এলিমেন্ট, যার কারণে সাইজটা আমার ক্লোরিনের সব থেকে ছোট এবং তার থেকে বড় হলো ব্রোমিন এবং তার থেকে বড় হলো আয়োডিন। সাইজ অফ অ্যানায়ন আয়োডিনের বেশি হওয়ার কারণে এখানে আমার যে পোলারাইজেশনের অর্ডারটা, আমাদের এই আয়োডিনটা সব থেকে বেশি পোলারাইজড হবে। তার মানে আয়োডিনের পোলারাইজেশন ব্রোমিনের থেকে বেশি এবং ব্রোমিনের ক্লোরিনের থেকে বেশি। পোলারাইজেশন বেশি হওয়ার মানে হলো, আচ্ছা এটা এরকম না, এটা দেখি। সো পোলারাইজেশন বেশি হওয়ার মানে হলো আমাদের যে কোভ্যালেন্ট ক্যারেক্টারটা আমার এই কম্পাউন্ডের সব থেকে বেশি। এবং আমাদের কোভ্যালেন্ট ক্যারেক্টার এটা আয়োডিন মানে সোডিয়াম আয়োডাইডের বেশি হওয়ার মানে কি, আমাদের যে আয়নিক ক্যারেক্টারগুলো, যে চারটা আয়নিক ক্যারেক্টারের কথা আমি বলছি,
এটা সহ আর যেগুলো আয়নিক ক্যারেক্টার আছে সেগুলো কার তাহলে সবথেকে বেশি হবে? সোডিয়াম ক্লোরাইডের সবথেকে বেশি হবে, কারণ এটা কোভালেন্ট ক্যারেক্টার বেশি, তার মানে এটা আয়নিক ক্যারেক্টারটা বেশি। সো এইভাবে হলো আমরা সলভ করব। আচ্ছা, নেক্সটে আমরা আরেকটা দেখি। এখানে আমরা লিখবো হলো যে FeCl3 এবং AlCl3। এখানে প্রথমে আমরা জাস্ট চার্জটা দেখি যে চার্জের কী কাহিনীটা আছে। এখানে চার্জ দেখো, আমার আয়রনের এখানে +3, ক্লোরিনের -1, অ্যালুমিনিয়ামের এইখানে +3, এখানে -1। কিন্তু এইখানে যে জিনিসটা তোমার খেয়াল করতে হবে সেটা হলো আয়রনটা একটা ডি ব্লক এলিমেন্ট, আয়রনটা একটা ডি ব্লক এলিমেন্ট, আর এই অ্যালুমিনিয়ামটা মেটালটা এটা একটা পি ব্লক মেটাল। তাহলে আমি যেটা বলছিলাম এটা হলো মানে প্রেসিডেন্ট ওভার এনিথিং এলস। এই যে এইখানে আছে যে ডি ব্লক মেটালটা, আমার ডি অরবিটালের মেটালগুলো এটার পোলারাইজেশন অনেক বেশি হবে কম্পেয়ার টু এস আর পি ব্লক মেটাল। সো আমার এইখানে যে আমার FeCl3 আর AlCl3 আছে, আমার এইটার পোলারাইজেশন এটার থেকে অনেক বেশি হবে। তার মানে আমার পোলারাইজেশন অর্ডারটা আমি ডিরেক্ট এখানে লিখতে পারবো যে পোলারাইজেশন আমার FeCl3 একটা AlCl3 এর থেকে বেশি হবে। তার মানে পোলারাইজেশন বেশি হওয়ার মানে হলো আমাদের যে কোভালেন্ট ক্যারেক্টার সেটাও বেশি হবে। এটাও আমার FeCl3 বেশি হবে কম্পেয়ার টু AlCl3। এবং কোভালেন্ট ক্যারেক্টার বেশি হওয়া মানে আমাদের যে আয়নিক ক্যারেক্টারটা আছে, আয়নিক ক্যারেক্টার সেটা তাহলে কার বেশি হবে? এটার কোভালেন্ট ক্যারেক্টার বেশি, তার মানে আয়নিক ক্যারেক্টার এটার বেশি, AlCl3 এর আয়নিক ক্যারেক্টার বেশি কম্পেয়ার টু FeCl3। সো এই গেল হলো আমাদের পোলারাইজেশনটা। অ্যান্ড পোলারাইজেশনের জন্যে যেগুলো কাজ হয় আমাদের MCQতে যেগুলো আসে, মানে কতগুলো MCQ দেয় আর কি, MCQতে ওইগুলোও দেয়, কিন্তু এটা হলো মানে মুখস্থর MCQ, এই জন্য জাস্ট এটা এখানে মেনশন করব। সেটা হলো আমাদের 4টা কম্পাউন্ড লিখি আমি, সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড এবং সিলভার আয়োডাইড। এখন এগুলোর ভিতরে যদি আমি ওই ফাজান্স রুল দিয়ে কম্পেয়ার করি, আমার পোলারাইজেশনের অর্ডারটা হলো এইটা। কেন? আমাদের মেটাল সেম, আমাদের সবগুলোর চার্জ সেম, কিন্তু আমাদের অ্যানায়নের সাইজ এইখানে সবথেকে বেশি। সো আমাদের পোলারাইজেশনের অর্ডারটা এইটা। পোলারাইজেশন অর্ডারটা এটা হওয়ার কারণে আমাদের যে কোভালেন্ট ক্যারেক্টারটা আছে, কোভালেন্ট ক্যারেক্টারের অর্ডারটাও এই সেম অর্ডারে হয়। তার মানে আমাদের যে আয়নিক ক্যারেক্টার আছে, আয়নিক ক্যারেক্টার হবে ঠিক এর বিপরীত। যে আমার সিলভার ফ্লোরাইডটা এটার আয়নিক ক্যারেক্টার বেশি হবে কম্পেয়ার টু সিলভার ক্লোরাইড, কম্পেয়ার টু সিলভার ব্রোমাইড, কম্পেয়ার টু সিলভার আয়োডাইড। আয়নিক ক্যারেক্টার বেশি হওয়ার কারণে আমাদের যে সলিউবিলিটি ইন ওয়াটার, এটার অর্ডার কী হবে? আয়নিক ক্যারেক্টারের ভিতরেই পরে হলো সলিবিলিটি ইন ওয়াটার। তাহলে হাই সলিবিলিটি ইন ওয়াটার হবে হলো যার আয়নিক ক্যারেক্টার বেশি। তার মানে এই অর্ডারটাও এরকমই হবে। এরকম হইল সলিবিলিটি ইন ওয়াটার। এখন এইটা দিয়ে এক্সপ্লেন করা যায় কেন এই সিলভার ফ্লোরাইডটা ইন মানে ওয়াটারে সলিবিলিটি, ওয়াটারে কেন এটা ওয়াটার সলিউবল, এবং কেন সেম গ্রুপের এলিমেন্টগুলো সিলভারের সাথে বন্ড ফর্ম করার করলেও এইগুলো সব ওয়াটার ইনসলিউবল। ঠিক আছে, এখানে এইটার ইনসলিউবল একটু, এটা AgBr সিলভার ব্রোমাইড এর থেকেও বেশি ইনসলিউবল, এটা এর থেকেও বেশি ইনসলিউবল, এবং এই তিনটাই আসলে নর্মালি ওয়াটার ইনসলিউবল, এবং সোডিয়াম ফ্লোরাইডটাই একমাত্র যেটা আমাদের ওয়াটার সলিউবল। এখানে সলিবিলিটিটা আস্তে আস্তে এদিকে কমতে থাকে। ঠিক আছে, এই অর্ডারে। আরেকটা জিনিস যেটা হয় পোলারাইজেশনের জন্য, পোলারাইজেশন বেশি হলে আমাদের যে ট্রানজিশন মেটাল আছে, আচ্ছা এটা এখানে লিখি,
higher polarization causes color in transition metal compounds. এটা কেমন হয়? আমাদের যে আছে কতগুলো এক্সাম্পল, এটা জাস্ট মৌসুর জিনিস, যে আমাদের কপার সালফাইড, তারপরে লিড সালফাইড এবং মার্কিউরি সালফাইড, এগুলার পোলারাইজেশন এখানে বেশি হওয়ার কারণে এগুলোর কালার হলো ব্ল্যাক কালার। এটা এমসিকিউতে দিতে পারে যে এগুলোর কালার কী আর কি, ঠিক আছে। এবং আমাদের আরেকটাই যেটা হলো ক্যাডমিয়াম সালফাইড, সেটা হলো আমাদের ইয়েলো কালার। এবং এই কালারগুলো কিসের জন্য অ্যাপিয়ার হয়? আমাদের পোলারাইজেশন হাই হওয়ার কারণে এগুলোতে, ঠিক আছে। আচ্ছা, আমাদের পোলারাইজেশন শেষ, ঠিক আছে। নেক্সট আমরা যেটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হলো ভ্যান ডার ওয়ালস ফোর্স এবং হলো আমাদের হাইড্রোজেন বন্ড। এখন জাস্ট এই দুইটা জিনিস বাদ আছে আমাদের। আমরা শুরু করব যে টপিকের নাম দিয়ে, সেটা হলো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন force between non-polar molecules. Intermolecular attraction force between non-polar molecules, এই জিনিসটাকে বলে হলো আমাদের ভ্যান ডার ওয়ালস ফোর্স। আমাদের দুইটা নন পোলার মলিকিউলের ভিতরে, যেমন হলো আমাদের যদি আমি ধরি আমাদের অক্সিজেন 2 O2, এটা কিন্তু নিজে একটা নন পোলার মলিকিউল, ঠিক আছে। একটা O2 এর সাথে আর একটা O2 এর যে অ্যাট্রাকশনটা, এটা হলো আমাদের ভ্যান ডার ওয়ালস ফোর্স, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, ঠিক আছে। আচ্ছা, আমাদের যদি আমি জাস্ট অ্যাট্রাকশনের কথা বলি, নট ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, জাস্ট অ্যাট্রাকশন, এটা দুই ধরনের হয়। আমাদের শুধু অ্যাট্রাকশন যেটা হয় সেটা দুই ধরনের হয়। একটা হলো আমাদের বন্ডিং অ্যাট্রাকশন, আর একটা হলো নন বন্ডিং। বন্ডিংয়ের ভিতরে যেটা আছে বন্ডিং অ্যাট্রাকশন ফোর্স, সেটা একটা হলো আমাদের আয়নিক, একটা আমাদের কোভালেন্ট, এবং আরেকটা হলো মেটালিক। কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড, ওইটা কোভালেন্টের ভিতরেই পড়ে, ঠিক আছে। সো আমাদের বন্ডিংয়ের ভিতরে এই তিনটা বন্ড ফর্ম হয়, যার জন্য আমাদের অ্যাট্রাকশন ফোর্সটা ফিল হয়। আচ্ছা, আর নন বন্ডিংয়ের ভিতরে আমাদের যেগুলো আছে, একটা আছে হলো আয়ন ডাইপোল। আয়ন ডাইপোলে কি হয় যে আমাদের একটা থাকে আয়নিক, এখানে একটা আয়ন থাকে, এবং এইখানে একটা থাকে যেটা হলো পার্শিয়াল চার্জ আছে। এই দুইটার ভিতরে যে অ্যাট্রাকশনটা হয়, সেটা হলো আমরা বলি আয়ন ডাইপোল অ্যাট্রাকশন। নেক্সট আমাদের আছে হলো হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ডে যেটা হয়, হাইড্রোজেন বন্ড আমরা পরে আরও পড়বো। এখানে আমাদের দুইটা পোলার থাকে, ঠিক আছে, দুইটা পোলার। এর ভিতরে যে অ্যাট্রাকশনটা হয় সেটা হলো আমাদের হাইড্রোজেন বন্ড, এবং এখানে হাইড্রোজেন প্রেজেন্ট থাকতে হয় আর কি। হাইড্রোজেন বন্ডে হাইড্রোজেন লাগে, এর জন্য নামটা হলো হাইড্রোজেন বন্ড। নেক্সট হলো আমাদের ডাইপোলটা এটার মতোই। এখানে দেখো ডাইপোল আছে, কিন্তু এখানে হাইড্রোজেন আছে আর কি, এর জন্য হাইড্রোজেন বন্ড। আর শুধু যদি ডাইপোল হয় তাহলে আমাদের হলো এরকম, যে জাস্ট ডাইপোল, কোনো হাইড্রোজেন কোনো মেইন ফ্যাক্টর না, সেখানে হলো ডাইপোল অ্যাট্রাকশন হয়। নেক্সট যেটা হয় সেটা হলো আয়ন ইনডিউসড ডাইপোলে যেটা হয় যে তোমার একটা আয়নিক থাকে, কিন্তু আরেকটা থাকে হলো নন পোলার, ঠিক আছে। এটা নন পোলার থাকে,
কিন্তু এই আয়নের ফোর্সের কারণে এই আয়নিক একটা চার্জ থাকার কারণে এই নন পোলার একটা জিনিস সেটা ডাইপোল হয়ে যায়, ঠিক আছে। এটা কনভার্ট হয় কেমন হয়, যে তোমার এরকম আছে, এইখানে একটা এরকম ডাইপোলের মতো ক্রিয়েট হয়, ঠিক আছে। এই জন্য এটাকে বলে আয়ন ইনডিউসড ডাইপোল। এটা নর্মাল ডাইপোল না, এটা হলো ইনডিউসড হয়, এই জন্য এটাকে বলে আয়ন ইনডিউসড ডাইপোল। নেক্সট আমাদের আছে হলো ডাইপোল ইনডিউসড ডাইপোল। ডাইপোল ইনডিউসড ডাইপোল, এখানে ওই সেম কেস, তোমার এখানে একটা ডাইপোল থাকে, প্রথমে থাকে একটা নন ডাইপোল, ঠিক আছে, নন পোলার একটা জিনিস থাকে, কিন্তু এর কারণে ইনডিউসড হয়ে দুইটাই, এটা তো ডাইপোল আগে থেকেই ছিল, এইটাও ডাইপোল হয়ে যায়। এটা হলো আমার ডাইপোল ইনডিউসড ডাইপোল। এবং নেক্সটে হলো আমাদের লন্ডন ফোর্স অথবা ডিসপারশন ফোর্স। লন্ডন ফোর্সে কোনো কিচ্ছু হয় না, জাস্ট দুইটা মাস, ঠিক আছে, এরকম ধরো যে দুইটা কোনো চার্জ নাই, ইনডিউস চার্জও নাই, ডাইপোলও নাই, কিচ্ছু নাই, এদের ভিতরকার সিম্পল পিওর গ্র্যাভিটেশনাল পুল, সোজা কথা, গ্র্যাভিটি জাস্ট নিচের দিকে কাজ করে না, ঠিক আছে। দুইটা ম্যাসের ভিতরে যে ফোর্স সেটাই হলো আমাদের গ্র্যাভিটি ফোর্স। সো এখানে হলো এই পিওর গ্র্যাভিটি ফোর্সের জন্য আমাদের লন্ডন ফোর্সটা দেখা যায়, এবং এটা হলো সবথেকে উইকেস্ট ফোর্স অ্যামং অল দিস। এখন দেখো এদের ভিতরে এই চারটার ভিতরে, এই চারটা যে ডাইপোল, আয়ন ইনডিউস ডাইপোল ইনডিউস ডাইপোল এবং লন্ডন ফোর্স, এইগুলা নর্মালি নন পোলার মলিকিউল থাকে। এইখানে তো এমনি পোলার না, পোলার, বাট মানে অ্যাট্রাকশন ফোর্সটা খুবই কম থাকে। এই সবগুলো নিয়ে যেটা হয়, এই সবগুলোকে একসাথে বলে হলো ভ্যান ডার ওয়ালস ফোর্স। ভ্যান ডার ওয়ালস ফোর্সের ভিতরে এই সবগুলো ফোর্স ইনক্লুডেড, ঠিক আছে। এই সবগুলো, এই চারটা ফোর্সকে একসাথে বলে হলো ভ্যান ডার ওয়ালস ফোর্স। ভ্যান ডার ওয়ালস ফোর্স নিয়ে আমরা ডিসকাস করছি, আমি জাস্ট এখানে বলি যে ভ্যান ডার ওয়ালস ফোর্স কিসের উপর ডিপেন্ড করে। ভ্যান ডার ওয়ালস ফোর্সের ফার্স্ট যে জিনিসটার উপর ডিপেন্ড করে সেটা হলো মোর ম্যাস যত বেশি হবে ভ্যান ডার ওয়ালস ফোর্স তত বেশি হবে। এবং নেক্সট হলো যে বিগার সাইজ, ম্যাস যত বেশি এবং সাইজ যত বেশি আমাদের ভ্যান ডার ওয়ালস ফোর্স তত বেশি, ঠিক আছে। আচ্ছা, এখন এটা নিয়ে আসলে এর বাইরে আর কোনো কথাবার্তা নাই। নেক্সট আমরা আমাদের মেইন কথায় যাই। এটা হলো আমাদের হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন বন্ডের কোশ্চেন আসার পসিবিলিটি খুবই বেশি, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটা আমাদের, যদি আমি জাস্ট একটা অ্যাপ্লিকেশন বলি, আমাদের নেচারে আমাদের যে ডিএনএ থাকে, ডিএনএতে খেয়াল আছে কিনা তোমাদের, যে অ্যাডেনিন এবং থায়ামিন, আবার গুয়ানিন, সাইটোসিন, এইখানে যে বন্ডিংগুলো দেখায় এগুলোকে কিন্তু বলে হলো হাইড্রোজেন বন্ড, তাই না? খেয়াল থাকলে দেখো যে এখানে 3টা হাইড্রোজেন বন্ড দিয়ে কানেক্টেড থাকে, এবং গুয়ানিন এবং সাইটোসিনের ভিতরে 2টা হাইড্রোজেন বন্ড দিয়ে কানেক্টেড থাকে। সো হাইড্রোজেন বন্ড ইজ প্রিটি, মানে খুবই ইম্পর্ট্যান্ট লাইফের জন্য, লাইফ ইটসেলফের জন্য, ঠিক আছে। সো হাইড্রোজেন বন্ড থেকে নর্মালি কোশ্চেন দেয়। হাইড্রোজেন বন্ডটা কি? When a hydrogen atom, an ending hydrogen atom is bonded to a highly electronegative element, the hydrogen atom is polarized বলি। আচ্ছা, তো এখন হাইড্রোজেন অ্যাটমটা বুঝলাম যে হাইড্রোজেন অ্যাটমটা এন্ডিংয়ে থাকতে হবে, ভিতরে থাকলে চলবে না, কম্পাউন্ডের বাইরের দিকে থাকতে হবে। আর নেক্সটে হলো যে হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট।
এই হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট বলতে আমি কী বুঝাইছি? হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যেগুলোর সাথে এই হাইড্রোজেন বন্ডিংটা হয় সেটা হলো অক্সিজেন, নাইট্রোজেন এবং ফ্লুরিন। এই তিনটার সাথে যখন আমার একটা হাইড্রোজেন অ্যাট্রাক্টেড থাকে, মানে বন্ডেড থাকে কোভ্যালেন্ট বন্ড দিয়ে, যে হাইড্রোজেনটা আছে এর সাথে একটা অক্সিজেন বন্ডিং আছে, তখন এদের ভিতরকার ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা অনেক বেশি হওয়ার কারণে আমার এই যে ইলেকট্রনটা অক্সিজেনের দিকে অথবা ফ্লুরিনের দিকে, নাইট্রোজেনের দিকে এদিকে চলে যাওয়ার কারণে আমার এখানে স্লাইড চার্জ তৈরি হয়। এখানে একটা নেগেটিভ চার্জ তৈরি হয় এবং এখানে একটা পজিটিভ চার্জ তৈরি হয়। এই একটা পোল তৈরি হওয়ার কারণে, এই পোলটা তৈরি হওয়ার কারণে আমাদের হাইড্রোজেন বন্ড জেনারেট করে। কীভাবে? আমাদের যখন আরেকটা মলিকিউল পাশে থাকে, এরকম যে ধরলাম যে এইখানে একটা আছে, এরকম এখানে কিছু একটা আছে, ঠিক আছে, আমি ফুল কম্পাউন্ডে আঁকাই নেই, জাস্ট একটুকু বাইরের টুকু আঁকাইছি। এইখানেও আমার এইখানে এখানে এরকম হবে না, এখানে একটা অবভিয়াসলি নেগেটিভ থাকবে, অক্সিজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এর সাথে আরও কিছু আছে, কিন্তু আমার এই অক্সিজেনটা আমাদের নেগেটিভ চার্জ, এটা হলো আমাদের পজিটিভ চার্জ। তখন দেখো আমাদের এই অক্সিজেনের সাথে হাইড্রোজেনের একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে। এই বন্ডকে আমরা বলতেছি হলো হাইড্রোজেন বন্ড। আই গেস ক্লিয়ার? এখন আমরা দেখাই যে অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লুরিনের সাথে ফর্ম করে যে কম্পাউন্ডগুলো ফর্ম করে সেইখানকার হাইড্রোজেন বন্ডগুলো কীরকম দেখা যায়। প্রথমে আমি ফ্লুরিন দিয়ে শুরু করি, কারণ ফ্লুরিনটা আমার সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। আমাদের এইখানকার ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্সটা হলো ফ্লোরিনের 4.0, হাইড্রোজেনের 2.1, সো 1.9, হিউজ ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, ঠিক আছে। সো আমার এইখানে যে পোলারিটিটা ক্রিয়েট হয় অনেক স্ট্রঙ্গার। আমাদের এইখানে হাইড্রোজেন আছে এবং এখানে আমাদের ফ্লুরিন আছে, এখানে আবার এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা ফ্লুরিন আছে, বন্ডেড হাইড্রোজেন ফ্লুরিন। এভাবে এই জিনিসটা এদিকেও যাবে, এদিকেও আসতেছে। আমাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকার কারণে আমার এইখানে একটা নেগেটিভ চার্জ জেনারেট হয়েছে এবং এখানে একটা পজিটিভ চার্জ জেনারেট হয়েছে। সিমিলারলি এইখানে জেনারেট হওয়ার কারণে আমাদের এইখানে একটা বন্ডিং দেখা দিয়েছে, আমাদের হাইড্রোজেন বন্ডিং দেখা দিয়েছে। এইটা আমার হাইড্রোজেন বন্ড, এইটা আমার হাইড্রোজেন বন্ড, ঠিক আছে। এখন একটা কথা আছে, সেটা হলো হাইড্রোজেন বন্ড পার মলিকিউল। আমাদের এখানে আমরা দেখতেছি যে একটা জাস্ট যদি এইটা কনসিডার করি, আমার একটা এইচএফ মলিকিউলে আমার কয়টা হাইড্রোজেন বন্ড? আমার 2টা হাইড্রোজেন বন্ড পসিবল। সো আমার এইচএফ মলিকিউলের জন্য হাইড্রোজেন বন্ড পার মলিকিউল হলো 2টা। আচ্ছা, নেক্সটে আমরা যাই। আমাদের নেক্সটে আছে হলো ফ্লোরিনের পরে হলো আমার অক্সিজেন। সো H2O, এটার জন্য আমরা দেখি আমার এইখানে অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, এইখানে আমার একটা হাইড্রোজেন আছে, ওয়াটার মলিকিউল, এইখানে একটা ওয়াটার মলিকিউল আছে, ঠিক আছে। আবার এইখানে একটা ওয়াটার মলিকিউল আছে, এইখানে একটা ওয়াটার মলিকিউল আছে। আমরা এখন চার্জগুলো দেখাই দিই, কোথায় কোথায় চার্জ আছে। আমার অক্সিজেনটা অবভিয়াসলি আমার এখানে নেগেটিভ চার্জ হবে, হাইড্রোজেনটা আমার পজিটিভ চার্জ, এই হাইড্রোজেনও পজিটিভ চার্জ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এইটা পজিটিভ, নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ, পজিটিভ। তো আমরা হাইড্রোজেন বন্ডের কারণে, মানে ওই পোলারিটির কারণে আমাদের যে চার্জগুলো ইনডিউস হইলো সেগুলো আমরা আঁকাই দিছি। এখন দেখো আমার নেগেটিভের সাথে নেগেটিভের একটা হাইড্রোজেন বন্ড, এইখানে নেগেটিভ সাথে পজিটিভ, এইখানে একটা জাস্ট এই মলিকিউলের জন্য আমরা হলো হাইড্রোজেন বন্ডটা দেখাইছি, ঠিক আছে। অন্যগুলো আরও এইদিকেও আছে, জাস্ট এটার জন্য। আমাদের এইখানে ওয়াটারের জন্য আমার হাইড্রোজেন বন্ড পার মলিকিউল কয়টা?
ওয়াটারের জন্য আমার হাইড্রোজেন বন্ড পার মলিকিউল হলো দেখো 1 2 3 4টা। নেক্সট এক্সাম্পলে যাই। আমাদের আছে হলো NH3। NH3তে আমাদের N থাকে, এরকম থাকে, এরকম আছে। নেক্সট আমি এইখানে ধরি যে এইখানে একটা আছে, ধরলাম হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে একটা N আছে, এইখানে একটা আছে, এটা পিছন দিকে আর কি। এরকম আছে, ঠিক আছে। এখন চার্জগুলো ডিস্ট্রিবিউট করে দিই। এখানে আমার নেগেটিভ পজিটিভ 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 নেগেটিভ 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 পজিটিভ। আমি জাস্ট যেগুলো বন্ডিং করবে জাস্ট সেগুলোর উপর চার্জটা দিছি, বাকিগুলোর উপর তুমি গেস করতে পারতেছো। আমার এইখানে একটা বন্ডিং হবে, এইখানে একটা বন্ডিং হবে, এখানে একটা বন্ডিং হবে, এখানে একটা বন্ডিং হবে। সো আমার এইখানে এই ক্ষেত্রে আমার হাইড্রোজেন বন্ড পার মলিকুল কয়টা? 4টা, ঠিক আছে। এখন যে কোশ্চেনটা আমার করে সেটা হলো, আমরা হাইড্রোজেন বন্ডটা দেখছি, এটা বাইরে কিছু নেই। এখন যে কোশ্চেনটা করে সেটা হলো যে অর্ডার অফ মেল্টিং পয়েন্ট between HF, H2O and NH3। আমাদের যে ইগুলো আছে সেটার ভিতরে অর্ডারটা কীরকম। এখন এখানে আমরা দুইটা ফ্যাক্টর আমরা কনসিডার করব। আমাদের ফার্স্ট ফ্যাক্টর হলো যে আমাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বিটুইন হাইড্রোজেন অ্যান্ড বন্ডেড অ্যাটম, মানে হলো HO অথবা N, বন্ডেড অ্যাটম FON, ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন। এটা একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর হলো নাম্বার অফ হাইড্রোজেন বন্ড পার মলিকিউল। এই দুইটা ফ্যাক্টর আমরা কনসিডার করব। আমরা এই অর্ডার অফ মেল্টিং পয়েন্টের মেল্টিং পয়েন্ট ডিসক্রাইব করা যায়। আমাদের তিনটে জিনিস আছে, HF, H2O আর NH3। যদি আমি প্রথম কেসের কনসিডার করি, আমাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স এইখানে হলো আমাদের 1.9, কারণ এটা হলো 4.0 এবং এটা হলো 1.9। এইখানে আমাদের এটা হলো 3.5 এবং এটা হলো 2.1। সো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হলো এখানে 1.4। NH3 এর ক্ষেত্রে আমাদের এইখানে হাইড্রোজেনের হলো 2.1 এবং নাইট্রোজেনের হলো 3.0, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স 0.9। এবং যদি আমি নেক্সটটা ধরি যে হাইড্রোজেন বন্ড পার মলিকিউল, হাইড্রোজেন বন্ড নাম্বার, আমাদের HF এর ক্ষেত্রে আমরা দেখছি এটা হলো আমাদের 2টা হাইড্রোজেন বন্ড প্রতি মলিকিউল আছে। ওয়াটারের ক্ষেত্রে আমার হলো 4টা, NH3 এর ক্ষেত্রেও আমার 4টা। যেটা হওয়ার কথা ছিল যে আমাদের যেহেতু HF এর ইলেকট্রোনেগেটিভিটি সবথেকে বেশি, তার মানে এখানে সবথেকে বেশি পোলার, তার মানে আমাদের এই হাইড্রোজেন বন্ডটা এগুলোর থেকে আমাদের স্ট্রঙ্গার হবে। তার মানে আমাদের অর্ডার অফ মেল্টিং পয়েন্ট, যেটা অর্ডার অফ মেল্টিং পয়েন্ট বলতে ইন্টারমলিকুলার ফোর্সটা কোথায় বেশি, ইন্টারমলিকুলার ফোর্স বলতে এখানে হলো হাইড্রোজেন বন্ড কোথায় স্ট্রঙ্গার। তার মানে হলো এখানে আমি একই সাথে আমি বলতেছিল অর্ডার অফ মেল্টিং পয়েন্ট, ইন্টারমলিকুলার ফোর্স এবং হাইড্রোজেন বন্ড, এই তিনটা আমি একসাথে স্ট্রেংথ, হাইড্রোজেন বন্ড স্ট্রেংথ, তিনটা আমি একই সাথে আমি কনসিডারেশনে ফেলাই দিছি, ঠিক আছে। এখন দেখো
যেটা হওয়ার কথা ছিল, ঠিক আছে, যে এইচএফের সব থেকে বেশি, তারপরে ওয়াটার এবং তারপরে হলো NH3। যদি আমি জাস্ট যদি আমি প্রথম ফ্যাক্টরের দিকে তাকাই, তাহলে আমি এটা হওয়ার কথা ছিল, কারণ আমার পোলারিটি এখানে অনেক বেশি ম্যাটার করতেছে। কিন্তু আমাদের দেখো নাম্বার অফ হাইড্রোজেন বন্ড এখানে দ্বিগুণ কম্পেয়ার টু দিস। এই জন্যে আমাদের এই অর্ডারটা একটু ডিফারেন্ট হয়। আমাদের ওয়াটারের হাইড্রোজেন বন্ডটা এইটার থেকে একটু স্ট্রঙ্গার হয়, কারণ আমাদের একটা মলিকুলে 4টা করে আসতেছে, এখানে জাস্ট 2টা। যদিও ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স 0.5-এর ঘরে আছে, ইন ডিফারেন্স 0.5, কিন্তু এই ফ্যাক্টরের কারণে আমাদের ওয়াটারেরটা এইচএফের থেকে বেশি হয়। এখন কথা হলো যে NH3-এরটা তাহলে কি ওয়াটারের থেকে বেশি হবে? না, তাহলে NH3-এরটা অবশ্যই ওয়াটারের থেকে কম। কিন্তু NH3-এরটা কি এইচএফের থেকে বেশি? এইটা এই হলো যে যদিও এইখানে 4টা হাইড্রোজেন বন্ড পার মলিকুল ফর্ম করে আছে, কিন্তু এইটার ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা খুবই কম কম্পেয়ার টু দিস। এটা কিন্তু 0.5 ডিফারেন্সে আছে, অত বেশি নাই, কিন্তু এই ডিফারেন্সটা কিন্তু অনেক বেশি, 0.1 ডিফারেন্সটা অনেক বেশি। সো আমাদের এই 4টা হাইড্রোজেন বন্ড একটা মলিকুলে ফর্ম করার পরও এই ডিফারেন্সের কারণে আমাদের NH3-এর মেল্টিং পয়েন্ট এইচএফের থেকে কম হয়। সো এইটাই হলো আমার এক্সপ্লেনেশন। সো আমাদের ওয়াটারের মেল্টিং পয়েন্টটা সবথেকে বেশি, দেন হলো আমাদের হাইড্রোজেন ফ্লোরাইডের, দেন হলো আমাদের অ্যামোনিয়া। এখানে আমাদের 2টা ফ্যাক্টরের কথা চিন্তা করা লাগছে। একটা হলো আমাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, অ্যান্ড নেক্সটটা হলো নাম্বার অফ হাইড্রোজেন বন্ড পার মলিকিউল। 2টার নিয়ে আমরা যে সিদ্ধান্তে আসছি সেটা হলো ওয়াটারের সব থেকে বেশি, কারণ এটার ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স 0.5 ডিফারেন্স হওয়ার পরও যেহেতু আমাদের 2 গুণ বেশি আমাদের মানে হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারতেছে একটা সিঙ্গেল মলিকিউলে, সো অবভিয়াসলি আমাদের একটা মলিকিউলের যে ইন্টারমলিকুলার ফোর্সটা সেটা বেশি হবে। সো এই জন্য আমাদের মেল্টিং পয়েন্টের অর্ডার এটা বেশি, বয়েলিং পয়েন্টও এটাই হবে। আচ্ছা, এইগুলো হলো আমাদের এই 3টার ডিসকাশন। আর একটা জিনিস যেটা কোশ্চেন আসে, আর একটা 2টা জিনিস, সেটা হলো টাইপস অফ হাইড্রোজেন বন্ড। টাইপস অফ হাইড্রোজেন বন্ড কত ধরনের? 2 ধরনের। একটা হলো ইন্টারমলিকুলার এবং আরেকটা হলো ইন্ট্রামলিকুলার। ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড এবং ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন, এই 2টা ওয়ার্ড। ইন্টার মানে হলো 2টা ভিন্ন ভিন্ন কম্পাউন্ডের ভিতরে, এবং ইন্ট্রা হলো একই কম্পাউন্ডের ভিতরে। ফর এক্সাম্পল, আমি যে এক্সাম্পলটা দিব, যে এক্সাম্পলটা তোমাদের বইতে দেওয়া, সেটা হলো নাইট্রোফেনল। আমরা যখন অর্গানিক কেমিস্ট্রি পড়বো তখন আমরা এগুলার জিনিসপাতি দেখব। ফেনলটা একটা অর্গানিক কম্পাউন্ড। এর স্ট্রাকচারটা কীরকম? নাইট্রোফেনল 2 ধরনের হয়। একটা হলো অর্থোনাইট্রোফেনল, আর একটা হলো প্যারানাইট্রোফেনল। অর্থ আর প্যারা এখানে বোঝা হলো পজিশন কীরকম। আমি এখানে জিনিসটা আঁকাই, তাহলে বুঝতে পারবো। একটু ব্যাকা হইল। আচ্ছা, সো এটা হলো আমার বেনজিন, ঠিক আছে, এটা হলো আমার বেনজিনের এইখানে হলো আমাদের OH। যখন এরকম হয় তখন এটাকে বলা হলো ফেনলের যদি এই পজিশনে থাকে, ঠিক আছে, তখন তাকে বলা হলো অর্থ। আর যদি এই পজিশনে থাকে তাহলে তাকে বলা হলো প্যারা। যদি এই পজিশনে থাকে তাহলে তাকে বলা হলো মেটা। ঠিক আছে, পজিশন যদি আমি আইডেন্টিফাই করি, 1 2 3, এখানে একটা পজিশন, 4, এখানে একটা 5। তার মানে হলো যে যখন 1 আর 5-এ থাকবে তখন তাকে বলবে হলো অর্থ, 1 অথবা 5-এ থাকবে তখন অর্থ, যখন 3-এ থাকবে তখন তাকে বলবে হলো প্যারা, এবং যখন 2 অথবা 4-এ থাকবে তখন তাকে বলবে হলো মেটা।
এখন আমাদের অর্গানিক পড়ার কাহিনী না, আমি জাস্ট দেখাইলাম যে নামটা কীরকম করে হয়েছে, অর্থ আর প্যারাটা কেমনে হয়েছে। এখন এটা হলো যে নাইট্রোফেনল কেন বলতেছে, এই জিনিসটা হলো ফেনল। যখন এইটার অর্থ পজিশনে একটা নাইট্রো গ্রুপ থাকবে, এই যে আমার এটা হলো ফেনল, যদি আমার অর্থ পজিশনে একটা নাইট্রো গ্রুপ থাকে তখন এইটার নাম হলো অর্থ নাইট্রোফেনল অথবা ও নাইট্রোফেনল। এবং যদি আমার প্যারা পজিশনে, এটা হলো আমার প্যারা পজিশন, এই প্যারা পজিশনে যদি নাইট্রো থাকে তাহলে তাকে বলা হলো প্যারা নাইট্রোফেনল অথবা পি নাইট্রোফেনল। পি নাইট্রোফেনল আমরা এটা দেখি। এখন এই দুইটার অর্থ নাইট্রোফেনলের ক্ষেত্রে আমি যদি জিনিসটা আঁকাই, এরকম আছে, আমার এইখানে হলো অক্সিজেনটা থাকে, এইখানে হাইড্রোজেনটা এরকম করে থাকে, এটা আমার ফেনল। দেন আমার এইখানে নাইট্রোজেনটা থাকে এরকম, এইখানে একটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড দিয়ে একটা অক্সিজেনের সাথে কানেক্টেড থাকে, এবং এইখানে একটা ডাবল বন্ড দিয়ে আর একটা অক্সিজেনের সাথে কানেক্টেড থাকে। এটা হলো আমার NO2 এবং এখানে হলো আমার OH। দেখো এখানে হাইড্রোজেন বন্ডটা কীভাবে কাজ করে, দেখো এই যে O আর H এর সাথে কানেকশন, সো আমার এইখানে একটা পজিটিভ চার্জ ডেভেলপ হয়, এখানে একটা নেগেটিভ চার্জ ডেভেলপ হয়। আবার এইখানে আমাদের নাইট্রোজেন আর অক্সিজেনের ভিতরে, দুইটার ভিতরে আমার ধরো অক্সিজেনের ইটা বেশি, ইলেকট্রোনেগেটিভিটা বেশি, এই জন্য আমার এইখানেও একটা চার্জ ডেভেলপ হয় এরকম। তখন আমার এই হাইড্রোজেন আর এই অক্সিজেনের ভিতরে একটা হাইড্রোজেন বন্ড, এই যে একটা হাইড্রোজেন বন্ড এটা তৈরি হলো। এই হাইড্রোজেন বন্ডটা কিন্তু আমার ইন্ট্রামলিকুলার কেন, একটা সেম কম্পাউন্ড সেম মলিকিউলের ভিতরেই আমার হাইড্রোজেন বন্ডটা ফর্ম হয়েছে, ঠিক আছে। এইখানে এই হাইড্রোজেন বন্ডটা অন্য ধরো যে পাশে আরেকটা এরকম আছে, তখন কিন্তু এটার সাথে ফর্ম করতে পারে না। তার মানে এইটার ক্ষেত্রে আমার ইন্টারমলিকুলার ফোর্সটা কম, ইন্টারমলিকুলার ফোর্সটা কম থাকে। কারণ এই হাইড্রোজেন বন্ডটা দিয়ে সে যদি বাইরের সাথে কানেকশন করতো তার ইন্টারমলিকুলার ফোর্সটা বাড়তো, কিন্তু এখানে ভিতরে থাকার কারণে তার ইন্টারমলিকুলার ফোর্সটা খুবই কম থাকে। প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে যেটা হয়, আমি যদি জাস্ট এখানে কপি পেস্ট করি, কপি পেস্ট, আচ্ছা আচ্ছা, সো আমার এইখানে OH থাকে, এইখানে N এর সাথে এইদিকে O থাকে, এইদিকে ডাবলই থাকে। এখন এটাকে আমি আবার কপি পেস্ট করব, কপি পেস্ট, আচ্ছা দেখো আমার এরকম পাশাপাশি দুইটা মলিকিউল আছে। এখন আমার চার্জটা কীভাবে ফর্ম করছে, যে এইখানে আমার নেগেটিভ চার্জ, ঠিক আছে, এইটা আমার পজিটিভ চার্জ, এটা আমার পজিটিভ চার্জ, এটা হলো আমার নেগেটিভ চার্জ। এখন এই দুইটার ভিতরে আমার একটা হাইড্রোজেন বন্ড ফর্ম করলো। এই হাইড্রোজেন বন্ডটা আমার ইন্টারমলিকুলার, দুইটা মলিকিউলের ভিতরে আমার এই হাইড্রোজেন বন্ডটা ফর্ম করছে। এই হাইড্রোজেন বন্ডটা দুইটা ডিফারেন্ট কম্পাউন্ডের ভিতরে ফর্ম করার কারণে আমার এইটার ইন্টারমলিকুলার ফোর্সটা বেশি, আর ইন্টারমলিকুলার ফোর্সটা বেশি হওয়ার কারণে ফোর্স বেশি হওয়ার কারণে আমার যদি মেল্টিং পয়েন্টের কনসিডারেশন করি, মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট এগুলোর যদি কনসিডারেশন করি, আমরা জানি যে মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট কার উপর ডিপেন্ড করে, ইন্টারমলিকুলার ফোর্সের উপর ডিপেন্ড করে। সো আমাদের অর্থ নাইট্রোফেনল এটার ইন্টারমলিকুলার ফোর্সটা কম কম্পেয়ার টু প্যারা নাইট্রোফেনল। এই জন্যে আমাদের মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্টের অর্ডারটি কি আমাদের প্যারা নাইট্রোফেনলের অর্থ নাইট্রোফেনল থেকে বেশি হয়, কারণ এখানে ইন্টারমলিকুলার ফোর্সটা স্ট্রঙ্গার,
দেন দিস, এখানে ওই হাইড্রোজেন বন্ডটা সে বাইরে ফর্ম করতে পারতো, বাট ওইটা কম্পাউন্ডের ভিতরেই ফর্ম করতেছে। সো আমার এখানে কোনো ইন্টারমলিকুলার ফোর্সটা খুবই কম হয়, এর জন্য আমাদের মেল্টিং পয়েন্ট এটার বেশি হয়। ঠিক আছে, নেক্সটে আর একটা জিনিস আছে, সেটা হলো আমরা গ্রুপ 14-এর কথা চিন্তা করি। গ্রুপ 14-এর হাইড্রেটস। গ্রুপ 14-এ কী কী আছে? গ্রুপ 14-এ আমাদের আছে হলো কার্বন, দেন আছে সিলিকন, দেন আছে হলো আমাদের জার্মেনিয়াম, দেন আছে হলো স্ট্যানাম অথবা টিন, যেটা। সো এগুলার হাইড্রেট কি? CH4, SiH4, এটার নাম মিথেন, এটা সাইলেন। জার্মেনিয়াম হাইড্রেটের কোনো কিছু নাই, নাম নাই, জাস্ট জার্মেনিয়াম হাইড্রেট। অ্যান্ড দেন এটা হলো স্ট্যানেন, SnH4। নর্মালি যখন আমরা নিচের দিকে যাই গ্রুপের, যদি আমার কম্পাউন্ডগুলো নন পোলার হয়, যত আমি নিচের দিকে যাব আমার ম্যাস কিন্তু বাড়তেছে, তাই না? ম্যাস যত বাড়ে আমার ভ্যান ডার ওয়ালস ফোর্স তত বেশি বাড়ে। ভ্যান ডার ওয়ালস ফোর্স তত বেশি বাড়ে। তার মানে ভ্যান ডার ওয়ালস ফোর্স বেশি বাড়ার কারণে আমার মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট আমি যত নিচের দিকে যাই আমার বাড়ে, আস্তে আস্তে বাড়ে। ঠিক আছে, তার মানে এটার অর্ডার হওয়ার কথা ছিল এরকম, মানে এটা এই গ্রুপের অর্ডারটা হলো এই যে এইটার মতো, আমার যত নিচের দিকে যাবে আমার মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট বাড়বে। তার মানে আমার SnH4 সব থেকে বেশি, দেন জার্মানিয়াম H4, দেন সিলিকন H4, দেন CH4, এরকম করে আমার বয়লিং পয়েন্ট বাড়তেছে, কারণ আমার ভ্যান ডার ওয়ালস ফোর্স বাড়তেছে, আমার ইন্টারমলিকুলার ফোর্স বাড়তেছে, তার মানে আমার মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্টও বাড়বে। কিন্তু যখন আমি গ্রুপ 15, 16, 17-এর কথা চিন্তা করি, গ্রুপ 15, 16, 17, কারণ আমার গ্রুপ 15-এ আছে হলো আমার নাইট্রোজেন, গ্রুপ 16-এ আছে অক্সিজেন, গ্রুপ 17-এ আছে ফ্লোরিন। এইগুলোর হাইড্রেটের কথা যখন চিন্তা করি, তখন এরপরেরগুলো, এইগুলো বাদে এরপরে যেগুলো আছে, ঠিক আছে, এটা যদি আমি টেবিলটা আঁকাই, নর্মালি আমি যদি দেখি যে আমার এইখানে একটা, এখানে একটা, আমার এইখানে হলো পিরিয়ড, ধরো হলো যখন আমি কার্বন থেকে শুরু করলাম, ঠিক আছে, ধরো যে কার্বন এইখানে, সরি কার্বনের গ্রুপের যদি মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট যদি আমি চিন্তা করি, এটা হলো আমার মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্টের অর্ডার, ঠিক আছে। এদিকে হলো আমি পিরিয়ড ওয়াইজ যাইতেছি, ধরো যে কার্বনের এইখানে, দেন এইখানে যায়, এইখানে হয়, তারপরে একটু বাড়ে, তারপরে আরেকটু বাড়ে, তারপর আরেকটু বাড়ে, এরকম করে আস্তে আস্তে যাইতে থাকে উপরের দিকে, ঠিক আছে। এটা হলো আমার গ্রুপ 14-এর আস্তে আস্তে আমার মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট বাড়তেছে। কিন্তু নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিনের জন্য যেটা হয় সেটা হলো যে নাইট্রোজেনের শুরু করে ধরো যে অনেক উপরে, এইখানে নাইট্রোজেনের, ঠিক আছে, তারপরে ধাপ করে ড্রপ করবে এইখানে, তারপর আস্তে আস্তে বাড়বে, তারপর ওই সেম কেস যে আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে বাড়বে, এরকম করে বাড়তেছে। গ্রুপ এটা হলো 15, ঠিক আছে। কিন্তু দেখো নাইট্রোজেনের কিন্তু একেবারে উপরে, কিন্তু এইগুলোর ক্ষেত্রে আমার ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করতেছে, কারণ হলো এইগুলোর জন্য আমার ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করতেছে, কিন্তু নাইট্রোজেনের জন্য আমার যে বন্ডটা কাজ করতেছে ইন্টারমলিকুলার, সেটা হলো আমার হাইড্রোজেন বন্ড। এই জন্য হাইড্রোজেন বন্ড থাকার কারণে এটার মেল্টিং পয়েন্ট অনেক হাই হয়ে গেছে। সিমিলার কেস আমার অক্সিজেনের জন্য, অক্সিজেন এইখান থেকে ধরো শুরু করে ধাপ করে নামবে, নাইমা, তারপর আস্তে আস্তে বাড়বে, কারণ আমার অক্সিজেনের ক্ষেত্রে আমার হাইড্রোজেন বন্ড কাজ করছে, অন্যগুলোর ক্ষেত্রে আমার শুধুমাত্র ভ্যান ডার ওয়ালস ফোর্স। নেক্সটে এটা হলো আমার অক্সিজেন, সো এটা হলো আমার এটা হলো আমার গ্রুপ হলো আমার 16। ফ্লোরিনের ক্ষেত্রে হচ্ছে ফ্লোরিনের যে হাইড্রাইড সেটার একবারে উপরে HF, তারপরে ড্রপ করে আস্তে আস্তে ফ্লো শুধু বাড়বে, কারণ আমার পরেরগুলোতে, এখন দেখাই জিনিসটা, এই পরেরগুলোতে
এইখান থেকে আমার হলো পিওর ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করতেছে। এই জন্য আমার যত ম্যাস বাড়তেছে আমার অ্যাট্রাকশন ফোর্সটা বাড়তেছে। কিন্তু আমি যখন এই দিকে কাজ করতেছি যে গ্রুপ 15, 16, 17 জন্য, তখন জাস্ট এই তিনটার জন্য আমার হলো হাইড্রোজেন বন্ড থাকার কারণে এটার মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট অনেক বেশি হয়। এটাই হলো এক্সপ্লেনেশনটা, ঠিক আছে? তো এই চ্যাপ্টার মোটামুটি শেষ। আই হোপ এই ভিডিওগুলোর পাশাপাশি বইটা রিডিং করবা খুবই ভালো করে। বইয়ের এক্সাম্পলস, তারপরে স্টুডেন্টস ওয়ার্ক, এক্সারসাইজ যেগুলো স্টুডেন্টস ওয়ার্ক, ঠিক আছে? তারপরে এমনি যে নর্মাল এক্সারসাইজের এমসিকিউ, বিশেষ করে এমসিকিউ, তারপরে ক্রিয়েটিভের A-B এর কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে? এইগুলো খুবই ভালো করে করতে হবে। জাস্ট এই ভিডিওগুলো এনাফ না, দিস ভিডিওস আর নট এনাফ। তোমাকে এইগুলোর সাথে সাথে করতে হবে নিজে। তাইলেই তুমি একমাত্র এই চ্যাপ্টারটা ভালোভাবে মাস্টার করতে পারবে। এই চ্যাপ্টারে প্রচুর মুখস্থ জিনিস আছে, এগুলো মুখস্থ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাইলেই তোমার মনে থাকবে। তাছাড়া এটা খুবই হার্ড হয়ে যায় এই চ্যাপ্টারটা মনে রাখা, ঠিক আছে? আই হোপ এই ভিডিওগুলো হেল্প করবে। ভালো থাকো।